আজ সভা শুরুর ডঙ্কা বাজেনি। সারা নগর শান্ত, চুপচাপ। চঞ্চলা প্রাণোচ্ছল গোমতীও আজ নিশ্চল, স্থির। রাজকক্ষে অস্থিরভাবে পায়চারি করে চলেছেন বলভদ্র। তার কপালে চিন্তার ভাঁজ। এক অশনি সংকেত উপলব্ধি করতে পারছেন উনি। এই জগৎ, এই সংসার, তার আনাচে কানাচে কত রহস্য লুকিয়ে আছে। আর এই সব রহস্য ধারণ করে রেখেছে শ্রীকৃষ্ণ স্বয়ং। তার প্রস্থানের সাথে সাথে যে হারিয়ে যাবে জীবনের অজানা কত দিক, হারিয়ে যাবে যদুবংশীদের প্রতাপ, আভিজাত্য। শ্রীকৃষ্ণের মানব জন্ম অন্তিমের পথে। ওনার মৃত্যুর সাথে সাথেই যে যাদব বংশ ধ্বংস হয়ে যাবে তা বলভদ্রের অজানা নয়। এই একটা দুর্ভাবনা বেশ কিছুদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে বলভদ্রকে। ভ্রাতাশ্রী, আমাকে ডেকেছিলেন? একটা স্নিগ্ধ কণ্ঠস্বর নিমেষে বলভদ্রের অস্থির পদসঞ্চালনাকে স্থির করে দেয়। উনি দরজার দিকে চাইলেন। মাধব। কি হয়েছে ভ্রাতাশ্রী? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কোনো বিশেষ হেতু? বিশেষ হেতু? তুমি জানো না মাধব, কোন দুর্ভাবনায় নিমগ্ন আমি। তোমার প্রস্থানের সময় যে নিকটে তা তো তোমার অজানা নয় মাধব। দ্বারকার ভবিষ্যৎ কি? সব শেষ হয়ে যাবে, সব। তবে এতদিনের এত দ্বন্দ্ব, এত যুদ্ধ করে কি লাভ হলো? আপনি তো জানেন ভ্রাতাশ্রী, নিজের প্রতিপত্তি স্থাপন করা কখনোই আমার হেতু ছিল না। আমার জন্ম, আমার জাগরণ, সব কিছুর পিছনে একটাই কারণ। যতবার ধর্মের উপরে অধর্মের কালো ছায়া নেমে আসবে, ততবার আমি পুনরায় ধর্মকে স্থাপন করতে জন্ম নেব। সৃষ্টির পালন, দুষ্টের দমন, এই তো আমার জন্মের কারণ। আজ প্রায় ৩৬ বছর হতে চলল কুরুক্ষেত্রের সমাপ্তি ঘটেছে, ধর্মের পুনর্স্থাপন ঘটেছে। দাপর যুগ শেষ হতে আর বেশি দেরি নেই। আরও একটা যুগের সমাপ্তি, আরও একটা অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, আরও একটা নতুন যুগের সূচনা। কলিযুগ আসতে চলেছে। এখন আমি প্রস্থান করব, কিন্তু ফিরে আসার প্রতিশ্রুতিও দিয়ে যাব। আমাকে তো ফিরতে হবেই। আর সেই সত্য যা তুমি এত বছর ধরে লুকিয়ে রেখেছ, তার কি হবে? সেও কি তোমার সাথেই বিলীন হয়ে যাবে? বলভদ্রের আশঙ্কার কথা শুনে স্মিত হাসলেন বাসুদেব। উনি বললেন, ধর্ম মানুষের অন্তরে থাকে, আর যার অন্তরে ধর্ম থাকে তার অন্তরেই আমার বাস। আমার পথ অনুসরণ করলে যে কেউ পেয়ে যাবে সেই সত্যের সন্ধান, সেই গুপ্ত রতনের সন্ধান, যা বদলে দিতে পারে এই জগতের ইতিহাস। শুধু সেই সঠিক মানুষের প্রতীক্ষায় থাকবে এই সংসার। তার প্রতীক্ষায় থাকবো স্বয়ং আমি, আর তাকে পথ দেখাতে আমি আসব, আমি স্বয়ং আসব। কথাগুলো গম গম করে ওঠে দ্বারকার প্রাসাদের প্রতিটা দেওয়ালে। একটা দমকা হাওয়া বয়ে যায় প্রকৃতির রাজ্যে। নগরের সন্নিকটে সমুদ্রে জলের ঢেউ ওঠে। সময় এসে গেছে। দ্বারকা কি নামটা শোনা শোনা মনে হচ্ছে না? হ্যাঁ, মহাভারতের সেই দ্বারকা নগরী। কিন্তু এখন প্রশ্ন হলো, কোন দ্বারকা? আসলে দ্বারকা নগরীকে শুধু গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা একটা শহর ভাবলে অবশ্যই কিন্তু ভুল ভাবা হবে। প্রায় কয়েক সহস্র বছর ধরে বারবার ভেঙেছে এই শহর।
আবার পুনরায় গড়ে উঠেছে মোট 8টা দ্বারকা নগরী গোমতীর ধারে। আমরা যে দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ পেয়েছি সেটা সম্ভবত সবচেয়ে প্রাচীন, কিন্তু মূল শহরটাও অর্থাৎ মূল দ্বারকা নগরী প্রায় 3500 বছরের পুরনো। এবং সর্বপ্রথম যখন খনন কার্য শুরু হয় তখন স্থানীয় এক সার্ভের মাধ্যমে প্রথম এই দ্বারকা নগরীর ভগ্ন স্তূপের খোঁজ মেলে, এবং অবশ্যই সেটা জলের তলায়। এবার দ্বারকা নগরী এবং শ্রীকৃষ্ণের সহধর্মিণী রানী রুক্মিণীর অজানা রহস্য ভেদে আসছে টিম চতুর্ভুজ। তৈরি তো এক রোমাঞ্চকর অভিযানের সাক্ষী হতে? নমস্কার। আজকের নিবেদন সোহিনী অধিকারীর কলমে শারদীয়া পুজো স্পেশাল প্রজেক্ট মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার রুক্মিণীর চূড়ামণি। আজকের গল্পের সূত্রধার আমি রমাকান্ত, গল্প পাঠে দীপম এবং গল্পের প্রধান চরিত্রে পম্পা, সৌরভ, বর্ষা এবং রুবিনা। তাহলে শুরু হচ্ছে আমাদের টিম চতুর্ভুজের দ্বারকা অভিযান, রুক্মিণীর চূড়ামণি। অগ্নি, এই অগ্নি, ঘুম থেকে ওঠ। আর কতক্ষণ ঘুমাবি মা আমার? অগ্নি, তুই নিজে তো দেরি করবি, আমাদেরও কথা শোনাবি। ওদিকে বাকি তিনজন কিন্তু পৌঁছে গেছে। ধুর বাবা, ওঠ না রে। এই দৃশ্যটাই বাড়িতে রোজ দিনই দেখা দেয়। একটা মেয়ে রোজ সকাল 9টা অবধি চিৎ পটাং হয়ে ঘুমিয়ে থাকে, আর দুজন মেয়ে তাকে তোলার জন্য রীতিমতো সাধনা করে। এমন সাধনায় বোধ করি ঈশ্বর স্বয়ং ধরাধামে প্রকট হয়ে যান। ওফ, উঠছি তো। রোজ সকালে তোদের এই কীর্তন আমার ভালো লাগে না। মেয়েটা হাত পা ছড়িয়ে বলে উঠল, এই কথাগুলো প্লিজ তুই স্যারকে গিয়ে বলবি। হুঁড় বাবা, করবো না আমি এই ছাতা মাথার চাকরি। ছেড়ে দেবো সব। আমি একা অনুসন্ধান চালাবো, অভিযানে যাব, দেখিনিস? অগ্নি, অনুসন্ধান চালানোর জন্য সকাল সকাল উঠতে হয়, সেটা জানিস তো? সারা রাত নেটফ্লিক্স দেখে পরের দিন সকালে উঠে আর যাই হোক অভিযানে যাওয়া যায় না। তাই তুমি আপাতত অফিসে গিয়ে আমাদের উদ্ধার করো। স্যার কিন্তু আজ তাড়াতাড়ি ডেকেছিলেন, কাজ আছে। ধ্যাত, এই বলেই উঠে বসলো অগ্নি, ওরফে অগ্নিজা চ্যাটার্জি। অবশেষে তুই উঠলি। হাঁপ ছেড়ে বাঁচল ছন্দা আর পূজা। অগ্নি রাগ দেখিয়ে ধপধপ করে ওয়াশরুমে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। রোজ সকালে টেনে হেঁচড়ে ঘুম থেকে তুলে দেওয়া ওর মোটেই পছন্দ নয়। ছন্দা, পূজা আর অগ্নিজা তিনজনের গলায় গলায় বন্ধুত্ব, আর সেটা কিন্তু ছোটবেলা থেকে নয়। এই বছর 3 হলো তিনজনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় চাকরি করছে। তিনজনেই অতি ঘনিষ্ঠ টিম মেম্বার। অবশ্য ওরা শুধু তিনজনে নয়, আরও 2 রতন আছে, তাদের সাথেও আলাপ হবে। গত 3 বছর ধরে 5 জনে একটা টিম হিসেবে কাজ করেছে। বহু জায়গায় এক্সকাভেশনের কাজে 5 জনে একসাথে গেছে। এদের মধ্যে অগ্নিজা সবচেয়ে অলস। ওর মুড না হলে ওকে দিয়ে কাজ করাবে এমন ক্ষমতা কারোর নেই। কিন্তু অগ্নিজার চেয়ে বেশি পাকা মাথাও আর কারোর নেই। এমন অনেক জটিল তথ্যের সমাধান ও নিমেষে করে ফেলে, যা নিয়ে বাকিরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। আর সেই কারণেই হয়তো ওর চাকরিটা এখনো চলে যায়নি। ওদের হেড সুদীপ্ত সেন ওর উপরেই সবচেয়ে বেশি ভরসা করেন। উনি জানেন অগ্নিজাকে ছাড়া ওনাদের ডিপার্টমেন্ট অসম্পূর্ণ। তাই তো অগ্নিজার সমস্ত খামখেয়ালি স্বভাব মেনে নেন উনি। আর এই মেনে নেওয়ার সুযোগটা যে অগ্নিজা পুরোটাই নেয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত আর ফাঁকি না দিয়ে রেডি হয়ে নিল অগ্নিজা। চল চল চল, কত দেরি হয়ে গেছে বলতো, আর দাঁড়িয়ে থাকিস না। অগ্নিজা তাড়া দিল সবাইকে। ছন্দা ঠোঁট বেঁকিয়ে বলল, সেই তো, আমরাই তো দেরি করেছি, তুই তো 7 সকাল থেকে রেডি হয়ে উঠে বসে আছিস।
কাঁচ দিয়ে ঘেরা একটা ঘর। তার মাঝে রিভলভিং চেয়ারে বসে আছেন সুদীপ্ত সেন। তার সম্মুখে আরও দুটো ছেলে বসে আছে। দ্বারকা মানে শ্রীকৃষ্ণের রাজধানী, সেখানে নতুন করে কি খোঁজার থাকতে পারে স্যার? 2000 সালে অলরেডি এক্সক্যাভেট করে তলিয়ে যাওয়া শহরটাকে খুঁজে বার করা হয়েছে। অর্জুন কিছুটা অবাক হয়ে বলল। স্নেহাল সায় দিয়ে বলল, হ্যাঁ, আর ধ্বংসাবশেষের মাঝে এমন তো কিছু ছিল না যেটা এখনো পাওয়া যায়নি বা যেটার খোঁজ চলছে। আর কেউ খোঁজ পায়নি বলে যে আমরা খোঁজ পাবো না এমনটা তো নয়, তাই না স্নেহাল? সুদীপ্ত সেন খানিকটা গম্ভীর হয়ে বললেন, দেখো, দ্বারকা নগরীর ধ্বংসাবশেষের খোঁজ মেলার পরে সেখান থেকে অনেক ধরনের দামি ঐতিহাসিক বস্তুর সন্ধান পাওয়া গেছে, কিন্তু একটা জিনিস এখনো পাওয়া যায়নি। সেটাই খুঁজে বের করতে হবে আমাদের। অর্জুন বোঝার চেষ্টা করছে কি বলতে চাইছে সুদীপ্ত সেন। তারা আগেই দ্বারকা নগরীর ইতিহাসটা একটু বলেনি তোমাদের? সুদীপ্ত সেন গলা খাকারি দিলেন। অর্জুন বলল, সে তো আমরা সকলেই জানি। কৃষ্ণের রাজধানী ছিল দ্বারকা। মহাভারত, স্কন্দপুরাণ প্রভৃতি অনেক বইয়েই এর উল্লেখ আছে। তাছাড়া জলের তলায় যে দ্বারকার হদিশ পাওয়া গেছে সে বিষয়ে অজস্র আর্টিকেল আমরা পড়েছি। শুধু সেটুকুই নয় অর্জুন, মেয়েলি কণ্ঠস্বরটা শুনে সবাই পিছনে ফিরে তাকালো। অগ্নিজা, ছন্দা আর পূজা প্রবেশ করলো ভিতরে। অগ্নিজা একাই বলে চলল, দ্বারকাকে শুধু বইয়ের পাতা থেকে উঠে আসা একটা শহর ভাবলে কিন্তু ভুল ভাবা হবে। শহর হিসেবে দ্বারকার ঐতিহাসিক গুরুত্ব কতটা জানিস? বলা হয় প্রায় কয়েক সহস্র বছর ধরে বারবার ভেঙেছে এই শহর, আবার তার উপরে নতুন সভ্যতা গড়ে উঠেছে। শুনেছি আজকে শহরটা নিয়ে মোট 8টা দ্বারকা নগরী কালে কালে গড়ে উঠেছে গোমতীর ধারে। জলের তলায় যে দ্বারকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটা সম্ভবত সবচেয়ে প্রাচীন, কিন্তু মূল শহরটাও প্রায় 3500 বছর পুরনো। সর্বপ্রথম যখন খননের কাজ শুরু হয় তখন তৎকালীন পঞ্চায়েত অফিসের নিচে একটার পর একটা মন্দিরের হদিশ পাওয়া গেছে। 4টে স্তর ছিল, তবে এগুলোর একটার সাথেও মহাভারত কিংবা অন্যান্য পুঁথিপুস্তকে উল্লেখিত দ্বারকার মিল নেই। মিল আছে কেবল তলিয়ে যাওয়া ওই রুয়েন্সের সাথে। এইটুকু বলে সুদীপ্ত সেনের দিকে তাকালো অগ্নিজা। জিজ্ঞেস করলো, আপনি কোন দ্বারকার কথা বলছেন স্যার? আমি শ্রীকৃষ্ণধামের কথা বলছি অগ্নি। সেখানে এক অদ্ভুত জিনিসের অস্তিত্ব আছে বলে আমি জানতে পেরেছি। জিনিসটা কি? অগ্নিজার কপালে ভাঁজ পড়েছে। বেশ মনোযোগ দিয়ে সুদীপ্ত সেনের কথাগুলো শুনছে অগ্নিজা। সুদীপ্ত সেন বললেন, দ্বারকা সম্বন্ধে তুমি যা যা বললে প্রত্যেকটাই সত্যি বলে আমি মানছি, কিন্তু এই জিনিসটা উদ্ধার করতে গেলে তোমাকে মাইথোলজির আশ্রয় নিতে হবে অগ্নিজা। এবারে পূজা মুখ খুলল, বলল, আপনি কি কোনো গোপন তথ্যের সন্ধান পেয়েছেন স্যার? এমন কিছু যা অন্য কেউ আর জানে না? ইয়েস, পেয়েছি। আর আমার ধারণা না, আমার স্থির বিশ্বাস যে এটা আমি বাদে আর কেউ জানে না। আর যে জানতো সে এখন আর এই পৃথিবীতে নেই। সবাই হাঁ করে তাকিয়ে থাকে সুদীপ্ত সেনের দিকে। সুদীপ্ত সেন বলতে থাকেন, বহুকাল আগের কথা। তখন আমি সবে স্কুল পাশ করে কলেজে উঠেছি। আমাদের গ্রামের বাড়ি যেখানে, সেই গ্রামে এক ঠাকুমা থাকতেন। তিনি দিন নেই রাত নেই আজব সব গল্প ছড়া শোনাতেন। সেই গল্পে না ছিল মাথা, না ছিল সেই ছড়ার মুন্ডু, কিন্তু শুনতে বেশ ভালো লাগতো। সেবারে ঠাকুমা একটা অদ্ভুত ছড়া শুনিয়েছিলেন, কিছুটা আমার মনে আছে। বলছি, শোনো। তুমি বহু দূর দূর যাবে, ভাবছ বুঝি হঠাৎ করে ধর্ম খুঁজে পাবে। খুঁজতে চাও ধর্ম, তবে করো একটি কর্ম। সেই যেখানে গোমতী তীরে কেষ্ট ঠাকুর থাকে, সেই পথে চলবে সিধে, থামবে না ভুল বাঁকে। সেই যেখানে রুক্মিণী তার মুকুট গেল ফেলে, জানবে আছে রহস্য এক, জীবন যেথায় জলে। এই অবধি বলে থামলেন সুদীপ্ত সেন। অগ্নিজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এত বড় ছড়াটা আপনার এত বছর পরেও মুখস্থ আছে স্যার? মাথা নাড়ছেন সুদীপ্ত সেন। বললেন,
ছড়াটার কথা প্রায় মনেই ছিল না বলতে পারো। এত বছর পরে আবার এক জায়গায় এর উল্লেখ পেয়ে পুরনো স্মৃতি তরতাজা হয়ে উঠেছে। সেই যখন ঠাকুমার মুখে শুনেছিলাম তখন তো বিশেষ গুরুত্ব দিইনি, এসব কথা তো ভুলেই গেছিলাম। কিন্তু এই দিন কতক আগে এমন একটা ঘটনা ঘটল যে সব কেমন উল্টো পাল্টা হয়ে গেল। আর গত সপ্তাহে আমি লুক চার্লস লাইব্রেরিতে গিয়েছিলাম কিছু পুরনো বইয়ের সন্ধানে। সেখানে আরো হাজারখানেক বইয়ের মাঝে একটা পুরনো বাংলা পুঁথি দেখে আমি যারপরনেই অবাক হলাম। লুক চার্লসে কোনো ভারতীয় ভাষার বই পাওয়া যায়? এখানে তো সবই বিদেশের বই, একখানা ট্রান্সলেশনও নেই। তাই আমার মনে খানিকটা খটকা লাগলো। বইয়ের পাতা উল্টে দেখলাম এটা কোনো বই নয়, বরং কারুর লেখা ডায়েরি। 1890 সালে লেখা ডায়েরি। ডায়েরিটায় অজস্র নকশা কাটা, সাথে কিছু ছোট ছোট ছড়া কাটা। প্রথম ছড়াটাই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই ঠাকুমার বলা ছড়া। আমি শুধু অবাক হইনি, বরং একটা বড় সড়ো ধাক্কা খেয়েছিলাম। লুক চার্লসের মতো নামি লাইব্রেরির বইয়ে যা লেখা আছে তা কিনা এত বছর ধরে বাংলার গ্রামের এক নিরক্ষর অশিক্ষিতা এত সাবলীলভাবে গল্পের চলে শুনিয়ে চলেছে। আমি ডায়েরিটা নিয়ে লাইব্রেরিয়ানের কাছে গেলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম এই ডায়েরিটা এখানে কবে থেকে আছে। উনিও কোনো উত্তর দিতে পারলেন না। আমি বেশ মোটা টাকা দিয়ে তারপর ওই লাইব্রেরি থেকে ডায়েরিটা নিয়ে এসেছি। আমার ধারণা হয়েছিল এই ডায়েরিতে এমন কিছু সন্ধান আছে যা খুঁজে বার করতে পারলে আর দেখতে হবে না। আর সে মতোই আমি ডায়েরিটা পড়া শুরু করলাম। অ্যান্ড গেস হোয়াট, আমি কিসের সন্ধান পেয়েছি? কি? ছন্দা জিজ্ঞেস করলো। ট্রেজার। ওই সলিল সমাধির মাঝে লুকিয়ে আছে একটা ট্রেজার, গুপ্তধন। ট্রেজার মানে গুপ্তধন? কিরকম গুপ্তধন? স্নেহাল জিজ্ঞেস করলো। মুকুট, রুক্মিণীর মুকুট। মুকুট না বলে চূড়ামণিও বলতে পারো। 5টি দুষ্প্রাপ্য পাথর বসানো রয়েছে সেই চূড়ামণিতে। আর পেনাইটের নাম শুনেছ? ওয়ান অফ দ্য রেয়ারেস্ট মিনারেল অ্যাভেলেবেল অন আর্থ। পেনাইট, বনস্পতি হিরে, নীলকান্ত মণি, কালোপাল, আর সবার মধ্যিখানে রানীর মতো বসে সোনালী মুক্ত। পুরাণ মতে সেই মুক্ত স্বয়ং সমুদ্রের রাজা বরুণের দেওয়া উপহার ছিল। আগাগোড়া সোনায় মোড়ানো এই মুকুটের দাম আজকের তারিখে তো কয়েক কোটি ছাড়িয়েই যাবে। আমি চাই আমাদের টিম এই মুকুট খুঁজে বের করুক ওই দ্বারকার বুক থেকে। এতক্ষণে মুখ খুলল অগ্নিজা, বলল, দ্বারকায় কোনো রকমের আর্কিওলজিক্যাল খোঁজ চালাতে গেলে সেখানকার সরকারের থেকে অনুমতি নিতে হবে। আর সরকারের থেকে অনুমতি নেওয়ার অর্থ আমরা বাদে আরও অনেকেই এই মুকুট সম্বন্ধে জেনে যাবে, আর সেটা খুব একটা ভালো কথা নয়। সুদীপ্ত সেন হেসে বললেন, কিছু বুদ্ধি আমিও মাথায় রাখি অগ্নিজা। একদিন এই জায়গায় তো এসে পৌঁছইনি। সরকারের থেকে পারমিশন নেওয়ার ব্যবস্থা আমি করছি। কারণ অন্য দেখাবো, বলবো যে নদীর তলায় যে ধ্বংসাবশেষ আছে সেগুলো নিয়ে ওই ফার্দার রিসার্চ করতে চাই। কিন্তু আমাদের আসল অভিপ্রায় যে অন্য, সেটা কিন্তু আমরা 6 জন বাদে আর কেউ জানবে না। অগ্নিজা অনেকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সুদীপ্ত সেনের দিকে। বাকিরাও গুনগুন করে আলোচনা করতে ব্যস্ত। সুদীপ্ত সেন অগ্নিজার হাতে ডায়েরিটা দিয়ে বললেন, এটা তোমাদের হেফাজতে থাক। আমি জানি তোমরা এই রহস্যের কিনারা করবে। পরশুর ফ্লাইটেই তোমরা চলে যাও, কেমন? দমদম থেকে সোজা ভুজ এয়ারপোর্টে নামবে। সেখান থেকে ক্যাব বা ট্যাক্সি নিয়ে দ্বারকা চলে যাবে। আর তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি আমি। আর সরকারি সাহায্যও পাবে তোমরা। শুধু আসল উদ্দেশ্যটা এখনই কাউকে বলো না, আবার সবাই জানলে অযথা হইচই পড়ে যাবে। ছন্দা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি থাকবেন না আমাদের সাথে? আমি কয়েকদিন পরে যাব। আসলে এখানে আমার একটা সেমিনার পড়ে গেছে, সেটা মিটিয়েই আমি তোমাদের জয়েন করে ফেলবো। অল দ্য বেস্ট। আমি জানি তোমরা পারবে। অগত্যা সুদীপ্ত সেনকে বিদায় জানিয়ে 5 জনে ফেরার পথ ধরলেন। মহলে আজ হইচই পড়ে গেছে। কতদিন
কতদিন পরে আজ সেই আকাঙ্ক্ষিত মানুষটার পা পড়েছে রানীর মহলে। দাস দাসীরা তাকে ঘিরে রেখেছে, কিন্তু রানী সকল শৃঙ্গার তুচ্ছ করে সেই এলোকেশী বেশেই ছুটে গেলেন নিজের মহলে। প্রভু, বাসুদেবের চরণে এক প্রকার লুটিয়ে পড়লেন রানী। এ কি করছেন রুক্মিণী? মনে নেই আপনার ভ্রাতাশ্রীর সামনে কত উচ্চ স্বরে আমি বলেছিলাম আমার জীবন সঙ্গিনীকে আমি পুজো করি, তার স্থান কখনোই আমার চরণে হতে পারে না। রুক্মিণী চোখের জল মুছে অশ্রু ভেজা কণ্ঠে বললেন, আজ আজ কত কাল পরে আপনার দর্শন পেলাম প্রভু। আপনি আপনি জানেন না আমি প্রতিদিন তৃষ্ণার্ত হয়ে ওই গোমতীর পানে চেয়ে থাকি। কত জল বয়ে যায় ওই নদী দিয়ে, কত নতুন দিন আসে। আপনি আপনি জানেন প্রতিদিনের সূর্যোদয় আমার কাছে নতুন, প্রতিদিনের সূর্যাস্ত আমার কাছে নতুন। আমি আমি প্রতিদিন নতুন করে অপেক্ষায় বুক বাঁধি, আজ বুঝি এই অভাগীর মহলে আপনার পা পড়বে। কিন্তু রুক্মিণীর ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দেন দ্বারকাধীশ। স্মিত কণ্ঠে বলেন, আপনি দ্বারকার মহারানী, আমার প্রথমা পত্নী। আপনার স্থান সবার উপরে, তাই আর্য সমাজের সবচেয়ে বড় দায়িত্ব আপনার উপরেই বর্তায় রানী। তেমনই এক গুরু দায়িত্ব আজ আপনার কাঁধে তুলে নিশ্চিন্ত হতে এসেছি আমি। দায়িত্ব আমাকে? হ্যাঁ রুক্মিণী, আমার সময় প্রায় শেষের দিকে। কালচক্র আবার নতুন করে ঘুরতে আরম্ভ করবে, শুরু হবে এক নতুন যুগ। আমার দেহান্তরের সাথে সাথেই আবার ধ্বংসলীলায় মেতে উঠবে এই জগৎ সংসার। আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আপনি স্বর্গলোকে প্রস্থানের আগে এমন এক স্থানে এই বস্তুটিকে লুকিয়ে রাখবেন যেখানে পৌঁছতে গেলে একজন শুদ্ধ মনের অধিকারী হতে হয়। কি সেই বস্তু? রুক্মিণী দেবীর মাথায় একটা ছোট্ট মুকুট পরিয়ে দিলেন দ্বারকাধীশ। মুকুটটা ছোট হলেও এর ভার অনেক। রুক্মিণী বললেন, কিন্তু কোনো কিন্তু নয়, এ কেবল কোনো সজ্জার অলংকার নয় দেবী, এ কোনো রাজকরিমার চিহ্ন নয়। এর মধ্যে লুকিয়ে আছে ধ্বংসলীলায় মত্ত মানব সমাজকে সঠিক পথ দেখানোর উপায়। এর দায়িত্ব আজ থেকে আপনার। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনার মস্তকে শোভা পাবে এই মুকুট। আমার প্রস্থানের সাথে সাথে আপনি আভাস পেয়ে যাবেন। আমি আজ আসি, আমি জানি আপনি আমার কথার মান রাখবেন। রুক্মিণী শ্রীকৃষ্ণের চরণে মাথা ঠেকিয়ে অশ্রুসিক্ত চোখে বিদায় দিলেন স্বামীকে। সঙ্গে সঙ্গে চারিদিকে ঘণ্টা বেজে উঠল। রুক্মিণীর মনে হলো এ কোনো শুভ ঘণ্টা নয়, ঘোর অশুভ সংকেত। কেন যেন ওর মনে হতে লাগলো এই দুজনের শেষ দেখা। এরপরে আর কখনো সাক্ষাৎ হবে না দুজনের। এই কেমন থ্রিলিং না? স্নেহাল ব্যাগ গুছোতে গুছোতে বলল। পূজা মুখ বেঁকিয়ে বলল, ধুস, রাখতো স্যারের কথা। রুক্মিণীর চূড়ামণি নাকি এখন ওই জলের তলায় আছে। যেখানে পুরোটাই মাইথোলজি, সেখানে আবার খোঁজাখুঁজির কি দরকার বাপু? আমার তো বেশ মজা হচ্ছে। এতদিন ধরে যত সব পুরনো ইট পাথর মূর্তি নিয়ে কাজ কারবার করে চলেছি, এতদিনে বেশ একটা অ্যাডভেঞ্চার পেয়েছি। গুপ্তধন পাই আর না পাই, অন্তত ঘুরে আসা তো যাবে। খানিক উত্তেজিত হয়ে কথাগুলো বলতে বলতে অগ্নিজার দিকে তাকালো ছন্দা। অগ্নিজা মন দিয়ে ডায়েরিটা পড়ছিল। ছন্দা বলল, কে রে,
এখন থেকেই ওটার ভেতরে ঢুকে পড়েছিস পুরো? হ্যাঁ, যাওয়ার আগে একটা ধারণা তো নিয়ে যেতেই হবে, তাই না? এই বলে আবার ডায়েরিতে মুখ গুজল অগ্নিজা। অর্জুন জিজ্ঞেস করলো, কিরে, কিছু উদ্ধার করতে পারলি নাকি? পুরোটাই বাংলায় লেখা, হিব্রু ভাষায় লেখেনি যে বুঝতে পারবো না। তোদের গাল গল্প ছেড়ে একটু পড়ে দেখ, দেখবি নিজেরাও অনেক কিছু বুঝতে পারবি। কড়া দুটো কথা শুনিয়ে দিল অগ্নিজা। অর্জুনের সঙ্গে সঙ্গে বলল, আহা, চুটি যাচ্ছিস কেন? বল না, কি লেখা আছে ওতে? নিজে পড়ে দেখ। এই বলে ডায়েরিটা অর্জুনের দিকে এগিয়ে দিল অগ্নিজা। অর্জুন খানিকক্ষণ উল্টে পাল্টে দেখে বলল, পদ্মলোচন? এই পদ্মলোচনটাকে? ইনি কি এই ডায়েরিটা লিখেছেন? মনে তো তাই হচ্ছে। সুদূর বঙ্গ থেকে গুজরাটে গিয়ে এত তল্লাশি চালিয়েছেন উনি। আর সময়টাও এমন যখন আজকের এই দ্বারকা শহরের নিচে যে আরও কোনো প্রাচীন দ্বারকা থাকতে পারে সেটা কেউ জানতই না। কোনো পুরাতত্ত্ববিদের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। এইটুকু বলে থামল অগ্নিজা। তারপর বলল, আমার ধারণা স্যারের গ্রামের ওই ঠাকুমার সাথে এই পদ্মলোচনের কোনো না কোনো সম্পর্ক আছে। স্নেহাল বলল, স্যার বললেন ওই ঠাকুমার কোনো আত্মীয় পরিজন ছিলেন না, নিঃসন্তান বিধবা ছিলেন। মন্দিরের চাতালেই ওনার সারাদিন কাটত। রাত্রে মাথা গোঁজার জন্য নিজের কুঁড়ে ঘরে ফিরে যেতেন। এখন সেই ঠাকুমাও নেই, ঝড় বাদলে সেই কুঁড়ে ঘরও ভেঙে চুরে গেছে। অগ্নিজা বলল, দুজনের মধ্যে কি সূত্র তা আর খুঁজে পাওয়ার উপায় নেই, কিন্তু এই ডায়েরিতে যা লেখা আছে তা যদি সত্যি হয় আর এর অর্থ যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে হতে পারে সেই মুকুটটা অবধি পৌঁছাতে পারলাম। তুই বলতে চাইছিস মুকুটটা সত্যি আছে? পূজার প্রশ্ন শুনে আলতো হাসল অগ্নিজা। তারপর বলল, থাকতেও পারে, নাও থাকতে পারে। যাকগে, এখন এসব কথা থাক। পরশু ফ্লাইট আছে, প্যাকিং শুরু কর, আমাকে একবার বেরোতে হবে। এই বলে অগ্নিজা নিজের ব্যাগটা কাঁধে নিয়ে উঠে পড়ল। কোথায় যাবি? কাজ আছে। ছন্দার প্রশ্নে ছোট করে উত্তর দিয়ে বেরিয়ে পড়ল অগ্নিজা। बहुत खूब। तो ये पक्का खबर হলো তো কি 5 বান্দাই আসছে? একদম পাকা খবর বস, সকালের মধ্যে চলে আসবে। ठीक है एकदम सही है। চিড়িয়াগুলোকে বরাবর নজরে নজরে রাখবি, তবে সাবধান, ওরা যেন একদম শক না করে, হ্যাঁ, समझते না পারে। আগে ওরা ঢুঁড়ে বের করুক, ওদের ছাড়া তো এই রহস্যের সমাধান হবে না, মিস্ট্রি সলভ হবেই না। ওকে স্যার। আর গেস্ট হাউস? अरे बेफिक्र रहना, वो सब নিয়ে तू চিন্তা করিস না। টিম থাকবে, টিম। যা যা, সময় বরবাদ না করে কামে লেগে যা, ঠিক है? ফোনটা রেখে বিশ্রীভাবে হাসল লোকটা। পরনে তার ধবধবে সাদা কুর্তা আর পাজামা, গলায় মোটা সোনার চেন, চোখে কালো ফ্রেমের চশমা, চেহারায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। ফোনটা রেখে উনি ধীরে ধীরে এগিয়ে গেলেন বাড়ির ঠাকুর দালানের দিকে। সেখানে প্রতিষ্ঠিত দেবকীনন্দন বিরাজমান। ধূপের উগ্র গন্ধে চারিদিকে ম ম করছে। ঠাকুরের পায়ে ফুল অর্পণ করে ভদ্রলোক হাসলেন। তারপর উদ্যত কণ্ঠে বলে উঠলেন, जय द्वारका जय। प्रभु सभी तुम्हारा दया, प्रभु सभी तुम्हारा दया, सभी तुम्हारा कृपा स्वामी, सभी तुम्हारा कृपा। जय हो
जय हो जय हो। মাটিতে লুটিয়ে চোখ বুজে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ভদ্রলোক। যদি চোখ খোলা রাখতেন তাহলে দেখতে পেতেন মূর্তির চক্ষুদয় আগুনের মতো জ্বলছে। তার আঙুলে সুদর্শন চক্র ঘূর্ণায়মান, পাপের নাশ করতে উদ্যত সেই চক্র। চোখ যখন ভদ্রলোক খুললেন তখন তিনি দেখলেন ওনার সামনে একটা কাগজ পড়ে আছে। সেখানে কেউ রক্ত দিয়ে লিখে রেখেছে, বিনাশায় চ দুষ্কৃতম। পাঁচজনের সিট পড়েছে 5 দিকে। লাস্ট মোমেন্টে ফ্লাইট বুক করা হয়েছিল, আর বলা বাহুল্য থাকার খরচ, সন্ধানের খরচ সরকার দিলেও ফ্লাইটের খরচ নিজেদের পকেট থেকেই দিতে হচ্ছে। প্রায় 9 ঘন্টার জার্নি। অগ্নিজা নিজের সিটে বসেই পিছনের দিকে মাথাটা এলিয়ে দিল। দুঃখের বিষয় হচ্ছে জানলার ধারে বসার সুযোগ বেচারি পায়নি, বসতে হয়েছে মাঝখানের সিটে। জানলার দিকে সিটে একজন স্থূলকায় মহিলা বসে আছে। টকটকে ফর্সা গায়ের রং, পরনে ঝলমলে লাল রঙের শিফন শাড়ি। অগ্নিজার দিকে তাকিয়ে একগাল হেসে সে বলল, তুমিও বুঝি শ্বশুরাল যাচ্ছ? অগ্নিজা এবার আর চোখে তাড়ালো মেয়েটার দিকে, তারপর মাথা নেড়ে বলল, না, অফিসের কাজে যাচ্ছি। মেয়েটা আরও হেসে বলল, আমিও তো যাচ্ছি শ্বশুরাল। এই প্রথমবার, জানো তো, সেই 4 মাস আগে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো নিজের বাড়ি কেমন দেখলামই না। ভাবতে পারছো তুমি? আসলে কি বলো তো সঞ্জয়, আরে আমার হাজব্যান্ড গো, ওর তো অনেক কাজ থাকে তাই না, তাই সময় পায় না। আমাদের লাভ ম্যারেজ, আরে প্রথমে তো কেউ মানতেই চাইছিল না, ইন্টারকাস্ট ম্যারেজ কি না। ও তো গুজরাটের ছেলে, মান্ডবীতে বাড়ি, আর আমাদের ফ্যামিলি পুরো মারবাড়ি আছে। কিন্তু দুটো জিনিস আমাদের মিলে গেছে, এক, দুজনের ফ্যামিলিরই কলকাতায় বিজনেস আছে, আর 2, আমরা ভেজিটেরিয়ান, বুঝলে? আর কি বলো তো? নিরালি, চুপ করো একটু। দেখছো না উনি অস্বস্তি বোধ করছেন? অপরিচিত মানুষের সঙ্গে কেউ এত কথা বলে? অগ্নিজা নিরালি নামক মেয়েটার কথার তোড়ে এমন হারিয়ে গিয়েছিল যে ও খেয়ালই করেনি কখন এক যুবক ওর পাশে এসে দাঁড়িয়েছে। ছেলেটা চোখে কালো সানগ্লাস, কেমন যেন অদ্ভুত লাগলো অগ্নিজার। ফ্লাইটে কেউ কালো রোদ চশমা পরে, কে জানে। তবে অগ্নিজার মুখের অভিব্যক্তিটা পড়তে পেরেই বোধহয় সঞ্জয় চশমাটা খুলে ফেলল, আর সঙ্গে সঙ্গে ওর চোখে চোখ পড়তে অগ্নিজার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এত ঠান্ডা দৃষ্টি হতে পারে কারোর? পাশ থেকে নিরালি আলতো স্বরে বলে উঠল, ও সঞ্জয়, আমার হাজব্যান্ড। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল অগ্নিজা, কিন্তু বুকের ভেতর থেকে খচখচে ভাবটা গেল না। অগ্নিজার সামনের সিটেই অর্জুন বসেছিল, তার পাশে একজন বয়স্ক ভদ্রলোক এসে বসেছিল। অগ্নিজা বলল, দাদু, সিট এক্সচেঞ্জ করবেন আমার সাথে? ভদ্রলোক মুখটা নামিয়ে রেখেই ঘাড় নেড়ে হ্যাঁ বললেন। অগ্নিজা সঙ্গে সঙ্গেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডাকলো। ব্যাস, অগ্নিজাকে পাশে পেয়ে বেজায় খুশি অর্জুন। চাপা গলায়ও বলল, যাক বাবা, আর সারা রাস্তা মুখ বুজে বোর হতে হবে না। নিজের অস্বস্তির কথা অর্জুনকে জানালো না অগ্নিজা। অল্পক্ষণের মধ্যেই টেক অফ নিল ফ্লাইট। অগ্নিজা যতটা সম্ভব মৃদু স্বরে বলল, আচ্ছা অর্জুন, তুই তো ওই ডায়েরির কিছুটা পড়েছিস, বল তোর কি মনে হচ্ছে? মানে একটা ধারণা নিশ্চয়ই তৈরি হয়েছে। হ্যাঁ, তা তো একটা হয়েছেই। অর্জুন মাথা নেড়ে বলল। অগ্নিজা জিজ্ঞেস করল, কীরকম? এই যেমন দ্বারকা শহরের ইতিহাসের সন্ধান শুরু হওয়ার বহু বছর আগে কেউ জলের তলায় হারিয়ে যাওয়া প্রাচীন দ্বারকার কথা জানতো, আর সে যখন সেই স্থানের বর্ণনা এত বিশদে দিয়েছে, সে নিশ্চয়ই জায়গাটা দেখেছে। এবারে কথা হচ্ছে, সেই নদীর তলায় ডুব দিয়ে শহরটা খুঁজলো কি করে? তখন তো ভারতে সাবমেরিন আসেনি। ভারতে প্রথম সাবমেরিন আসে 1967 সালে, আর এই ডায়েরিটা লেখা হয়েছে 1899 সালে। আরও একটা প্রশ্ন হলো, এই সব সন্ধান ওই পদ্মলোচন নামক ভদ্রলোক পেলেন কি করে? দেখ,
পদ্মলোচন এই শহরের হদিশ কি করে পেল সেটা এখনো আমার কাছে ধোঁয়াশা, কিন্তু জলের তলায় যাওয়ার বিষয়টা হয়তো আমার কাছে কিছুটা পরিষ্কার। কিরকম? খানিক অবাক হয়ে জিজ্ঞেস করলো অর্জুন। অগ্নিজা দুই দিকে মাথা দুলিয়ে বলল, পুরনো দিনে মুনি ঋষিরা কিভাবে জলের তলায় বসে সাধনা করতো বলতো? আরে গল্পে তো অনেক কিছুই হয়, সেটাকে কি সত্যি বলে মেনে নিলে কোনো কনক্রিট সলিউশন পাওয়া যাবে? অর্জুন খানিক ব্যঙ্গ করে বলল। অগ্নিজা বলল, এখানেই বারবার ভুল করছিস জানিস। আমি কি বললাম সেদিন? এই পুরো বিষয়টাকে পুরাণের আশ্রয় নিয়েই সাজাতে হবে। এখনকার ভাবনা চিন্তা, রাদার কলিকালের ভাবনা চিন্তা দিয়ে বিচার করলে জীবনে এই রহস্যের জাল ভেদ করতে পারবো না আমরা। কৃষ্ণকে জানতে গেলে, তার সংকেতের মানে উদ্ধার করতে গেলে আমাদের দাপর যুগের মতো করে সাজাতে হবে সব কিছু। আচ্ছা, তাই বুঝি, কিন্তু কি করে সাজাবি শুনি? এটা মনে আছে তো যে তুই কলি যুগে থাকিস? এই বলে মৃদু হাসল অর্জুন। তারপর ফের বলল, সুদীপ্ত স্যারকে অন্তত আমি লজিক্যাল একটা মানুষ বলে জানতাম। তিনি কিনা পৃথিবীর এত এত গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়ে রুক্মিণীর মাথার মুকুট নিয়ে পড়লেন কেন? কোনো মানে হয় বলতো এইসবের? মানে আছে রে, মানে আছে। রুক্মণীর চূড়ামণি নিছক কোনো সোনা বা দামি হিরে জহরতে মোড়া গুপ্তধন নয়। এই মুকুটের কোনো বিশেষ তাৎপর্য আছে, আর সেই তাৎপর্য যে কোনো ধাতু পাথরের চেয়ে অনেক বেশি দামি। অর্জুন জিজ্ঞেস করল, কি করে বুঝলি? অগ্নিজা বলল, ওই দেখ, তার মানে পড়িসনি ঠিক করে। দ্বিতীয় পাতাতেই লেখা ছিল, শয্যা কেবল শয্যা নহে, অর্থ আছে আরও। গা ভাসিয়ে জলে নামলেও ভুল যেন না। হ্যাঁ, এটা আবার কেমন ছড়া? এর কোনো অর্থ আছে নাকি? কি সেই অর্থ? এখনো জানি না, তবে খুব দ্রুত জানতে হবে। অর্জুন বলল, এমন মোট কটা ছড়া আছে রে? 5টা। এই অবধি যাও বা মানে বোঝা যাচ্ছে, বাকি 3টে সোজা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। আর আর 2টো ম্যাপ আছে জানিস তো। ছবিগুলো ইন্টারনেটে কত সার্চ করলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। আসলে হাতে আঁকা সাদা কালো ম্যাপ, কিন্তু আঁকার হাত বড্ড নিখুঁত জানিস তো। কিন্তু এমন অনেক জিনিস আছে যার অর্থ স্পষ্ট নয়, যেমন অনেক শ্লোক, অনেক ক্লু। একবার যদি মানে উদ্ধার করতে পারি তাহলে জলের মতো সোজা, কিন্তু মানে বের করাই যে কঠিন কাজ রে। তাহলে কি করবি? পুনরায় মাথাটা সিটের পিছনে এলিয়ে দিয়ে অগ্নিজা বলল, আপাতত পৌঁছতে দে, তারপরে বাকিটা ভাববো। আর এখন এই নিয়ে কোনো কথা বলবি না, একদম চুপচাপ থাকবি। কথাটা পাশের ভদ্রলোকের দিকে ইশারা করে অগ্নিজা বলল। সারা রাস্তা আর একটা কথাও বলেনিও। বেশ সকালের দিকে ফ্লাইট ছিল। যখন ভুজ এয়ারপোর্টে ফ্লাইটটা ল্যান্ড করলো তখন প্রায় বিকেল 5টা বাজে। পশ্চিমের সূর্যটা একটু বেশি তাড়াতাড়ি অস্ত যায়। চারিদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আড়মোড়া ভেঙে পূজা বলল, গায়ে হাত পায়ে কি ব্যথা হচ্ছে রে। স্নেহাল ফুট কেটে বলল, বয়স হলে যা হয় আর কি। পূজা আগু পিছু না ভেবে স্নেহালের মাথায় গাঁটটা মারল। মারকুটে মেয়ে একটা। ছন্দা ততক্ষণে অগ্নিজার পাশে গিয়ে দাঁড়িয়েছে। ও বলল, স্যার তো গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়েছিল না তোকে? হ্যাঁ, ফোন করছি কিন্তু ধরছি না রে কেউ। এই বলে আরও একবার নাম্বারে ডায়াল করল অগ্নিজা। ঠিক তখনই একটা অল্প বয়সী ছোকরা গোছের ছেলে এসে দাঁড়ালো ওদের সামনে। নমস্কারের ভঙ্গিতে হাত জোর করে ছেলেটা হিন্দিতে বলল, ও, আপনারাই তো কলকাতা থেকে মাটি খুঁড়তে এসেছেন না? ছন্দার তো মাথায় হাত। হায় ভগবান, এত খাটনি করে লেখাপড়া করে কিনা শেষ পর্যন্ত মাটি খুঁড়তে আসা দুর্নাম শুনতে হবে। অর্জুন হেসে বলল, অনেকেই আমাদের প্রফেশনটা এরকম ভাবে। ততক্ষণে অবশ্য অগ্নিজার ভ্রু যুগল কুঁচকে গেছে।
ছেলেটাকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে অগ্নিজা বলল, কি নাম তোমার? আর জানলে কি করে আমরাই কলকাতা থেকে এসেছি? বারে, আরে 5 জন আসবে বলা ছিল তো। আর আপনাদের ছবি তো আমি দেখেছি, স্যারজি পাঠিয়েছিলেন, যাতে করে চিনতে কোনো অসুবিধা না হয়। এই বলে একগাল হাসলো ছেলেটা। তারপর বলল, আমার নাম রাধে আছে। বিকেল গড়িয়ে আসছে বাবু, আপনারা চলুন, গাড়িতে বসবেন, চলুন। রাধে যে এই অঞ্চলের সম্পর্কে অনেক কিছু জানে তা গাড়িতে বসেই টের পেল অগ্নিজারা। বেশ কথা বলে ছেলেটা। গাড়িতে উঠে ও নিজেই বলতে আরম্ভ করলো, তা দ্বারকা নিয়ে ছানবিন করবেন তো? জানেন, এই যে আমাদের দ্বারকাধীশ মন্দির আছে না, এই মন্দিরের কত রহস্য। প্রায় 2200 বছরের পুরনো এই মন্দির। সে তো ম্লেচ্ছরা এসে সব ভাঙচুর করে দিয়েছিল, আবার নতুন করে অনেক মেরামত করতে হয়েছিল। সেও তো প্রায় ধরুন গিয়ে ওই 600-700 বছর পুরনো কথা। কিন্তু এই মন্দিরের মাহাত্ম্য অনেক আছে। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান থাকেন। বলা হয় নাকি এই মন্দিরে অনেক চোরা কুঠুরি আছে। একমাত্র কৃষ্ণ ভগবান জানতেন এই সমস্ত চোরা কুঠুরি কোথায় আছে, আর কেউ জানে না। এই মন্দিরের গুপ্ত দরজা পার করে সোজা গোমতীর তলে চলে যাওয়া যায়। সেখানে স্বয়ং বরুণ দেবের বসবাস। উনি তো স্বর্গের পথ দেখিয়ে দেন। আর এভাবেই তো শ্রীকৃষ্ণ ভগবান মৃত্যুর পরে তার স্ত্রী সমাধি বরণ করেছিলেন। অগ্নিজা সতর্ক দৃষ্টিতে তাকালো রাধের দিকে। নিজের মনে ভাবল, কৃষ্ণের স্ত্রী প্রথম জানা তো রুক্মিণী। ওই জলের তলায় উনি কখনো প্রবেশ করেছিলেন? আজ রানীর সাজে সেজেছেন রুক্মিণী। পরনে সেই বিবাহকালের বসন। বড্ড পবিত্র লাগছে তাকে। চোখের কোণে অশ্রুর রেশ স্পষ্ট। এখনো হয়তো এই বিচ্ছেদ মেনে নিতে পারছেন না তিনি, কিন্তু সে বচন আদায় করেছে। স্বর্গালোকে তারা আবার মিলিত হবে, হবেই। এমন সময় দ্বারের সম্মুখে কেউ এসে দাঁড়ালো। দিদি, প্রস্থানের সময় যে নিকট। জাম্ববতীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন রুক্মিণী। তারপর বললেন, শেষ যাত্রা করার আগে একবার গোমতীর পবিত্র জলে নিজেকে শুদ্ধ করার ইচ্ছা রাখি। তুমি যাও, আমি সঠিক সময়ে এসে উপস্থিত হব। তবে কিছু দাসীকে বলি। না বোন, আজ আর আমি সম্রাজ্ঞী নই। আজ আমি অতি সাধারণ এক মানবী। শুধু আমার শেষ কর্তব্যটুকু পালন করে আমি আমার স্বামীর সাথে সহমরণে যাব। ওনার প্রস্থানের সাথে সাথে যে কালো ছায়া আর্য সমাজের উপর নেমে এসেছে তা দূর করার উপায় উনি নির্ধারণ করে দিয়েছেন। আমায় শুধু সেই উপায় সবার মাঝে বিলীন করে দিতে হবে, ব্যাস। রুক্মিণীর কথার অর্ধেকটাও বুঝতে পারলেন না জাম্ববতী, কিন্তু তিনি নীরবে প্রস্থান করলেন। কোনো জটিল অঙ্ক সমাধান করার ক্ষমতা তার আর নেই। তিনি শুধু পরমাত্মার মাঝে নিজেকে বিলীন করে দিতে চান। আর এই জীবনে কিচ্ছু পাওয়ার নেই তার। জাম্ববতী চলে যাবার পরে রুক্মিণী একবার হাত জোর করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানালেন। তারপর নিজের ঘরের দরজা বন্ধ করে ফেললেন। এই কক্ষ থেকেই একটা গোপন সিঁড়ি নেমে গেছে পাতালের দিকে, যা সোজা মিশেছে গোমতী নদীতে। খুব সন্তর্পণে সেই সিঁড়ি দিয়ে নেমে গেলেন রুক্মিণী। তার হাতে সেই মুকুট। কোথায় লুকিয়ে রাখবেন রুক্মিণী দেবী? ধ্যাত, এখানে নিরামিষ ছাড়া কিছু খেতেই দেয় না। এই বলেই নাক মুখ কুঁচকালো পূজা। স্নেহাল হেসে বলল, তুই কি রাজভোগ আশা করেছিলি নাকি? পূজা কিচ্ছু না বলে মুখ ঘুরিয়ে নিল।
অগ্নিজা আর অর্জুন অনেকক্ষণ ধরে ডায়েরিটা নিয়ে বসে আছে। ছন্দা ওদের সাথে যোগ দিয়েছে। ছন্দা বলল, এই যে নকশা তৈরি করেছে, এগুলো কোন জায়গার নকশা রে? কি করে বোঝা যাবে এগুলো কোন জায়গার ম্যাপ? ছড়াগুলোর মানে উদ্ধার করতে হবে। অর্জুন খানিক গম্ভীর হয়ে বলল। স্নেহাল আর পূজাও ততক্ষণে ওদের পাশে এসে বসেছে। পূজা বলল, প্রথম ছড়াটা পড়ে আমার কেমন যেন মনে হচ্ছে আমাদের জলের তলায় নামতে হতে পারে, বুঝলি? অগ্নিজা মাথা নেড়ে বলল, নামতে হলে নামবো, তবে তার আগে জানতে হবে পদ্মলোচন কিভাবে ওই জলের তলায় প্রবেশ করেছিলেন। এই বলে ছড়াটা আরো একবার মন দিয়ে পড়ল অগ্নিজা। শয্যা কেবল শয্যা নহে, অর্থ আছে আরও, গা ভাসিয়ে জলে নামলেও ভুল যেন না করো। সজ্জা বলতে তো এখানে মুকুটের কথা বলা হয়েছে, তাই না? অর্জুন বলল, হ্যাঁ, সাজ্জাটা যে মুকুট সে বিষয়ে কোনো সন্দেহ নেই। স্নেহাল নিজের ল্যাপটপটা দিয়ে খুটখাট করছিল। হঠাৎ ও বলে উঠল, অগ্নি, আমাদের ড্রাইভারটা দ্বারকাধীশ মন্দিরের কথা বলছিল না? মন্দিরটা কিন্তু সত্যি প্রাচীন। আমার মনে হয় এই মন্দির থেকেই আমরা কোনো সূত্র পেলেও পেতে পারি। হ্যাঁ, শুধু দ্বারকাধীশের মন্দির নয়, রুক্মিণী দেবীর মন্দিরও আছে, আর সেটা দ্বারকাধীশ মন্দিরের কাছে। অগ্নিজার কথা শুনে সবাই মাথা নাড়ল, কিন্তু ছন্দা বলল, মন্দিরের পুরোহিত পণ্ডিতেরা কি জানবেন এইসব কিছুর বিষয়ে? আমার ধারণা ওনারা জানলেও কিছু বলবেন না। অর্জুনের কথা শুনে অগ্নিজা খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোর এমন কেন মনে হচ্ছে? অর্জুন হেসে বলল, এসব মন্দিরে পুরোহিত হয় বংশ পরম্পরায়, তাই ওনারা যে এমন অনেক কথা জানতে পারেন যা ইতিহাসবিদেরাও জানে না, সেটাই স্বাভাবিক নয় কি? অগ্নিজা সঙ্গে সঙ্গে তরাক করে লাফিয়ে উঠল। এটা তো আগে আমার মাথায় আসেনি। মন্দিরের কেউ তো পদ্মলোচনের কথা জানতেই পারে, তাই না? পূজা নিষ্পৃহ কণ্ঠে বলল, তা কি করে সম্ভব বলতো অগ্নি? পদ্মলোচন ডায়েরিটা লিখেছিলেন 1899 সালে, 100 বছরেরও বেশি পুরনো কথা। সেই সময়ের কেউ কি আজ আর বেঁচে আছে? সম্ভাবনা একেবারেই কম নয় কি? স্নেহালও পূজার কথায় সায় দিয়ে বলল, ঠিকই তো, অতকাল আগের কথা কোনো মানুষের সাথে কি আর কথা বলা সম্ভব? অগ্নিজা একটু না দমে বলল, আমার বিশ্বাস কেউ না কেউ এখানে ঠিকই জানবেন। পদ্মলোচন কেন, কারোর পক্ষেই সুদূর বাংলা থেকে এত দূরের এক প্রদেশে এসে স্থানীয় কারোর সাহায্য ছাড়া এত বড় একটা কাজ করা সম্ভব নয়। তাহলে কাল সবার আগে মন্দিরে যাবি কি, তাই তো? ছন্দা জিজ্ঞেস করলো। অগ্নিজা মাথা নাড়ল। হঠাৎ অর্জুন জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের যদি জলের তলায় নামতেই হয় তাহলে সরকার সাবমেরিনের ব্যবস্থা করে দেবে তো? সুদীপ্ত স্যার যদি আমাদের এখানে কাজ করার কোনো সলিড মোটিভ সরকারের কাছে প্রেজেন্ট করে থাকেন তাহলে চান্স আছে, তবে সেটাও খুব কম। চাপ নিস না, প্রয়োজন পড়লে আমরা জলে নামব, কিন্তু ডুববো না, ডুবলেও ভিজবো না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল অগ্নিজার দিকে। অগ্নিজা আর কোনো কথা বলল না, কেবল নরম একটা হাসি হাসল। রাত প্রায় 12:30। নিশুতি অন্ধকার ঢেকে ফেলেছে চারিদিক। কেউ কোথাও নেই। দুজন পাহারাদার ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো। না ঘুমিয়ে উপায় আছে কি? অমন মিষ্টি গন্ধটা একবার শুঁকে ফেললে নিদ্রা দেবী দুই চোখে অধিষ্ঠান করতে বাধ্য। 3টে লোক চুপি চুপি মন্দিরে পিছনে চলে গেল। ওদের পিছন পিছন একজন বড়সড় চেহারা সর্দার গোছের লোক এসে দাঁড়ালো। ধমকে সুরে সে বলল, আরে বেকুফো, কেউ রুক গয়া রে? হ্যাঁ, দাঁড়িয়ে পড়লি কেন হতো বাগারা? চাপ দে কাম শুরু কর।
আমাদের হাতে টাইম বেশি নাই। ছিপকলিরা এসে গেল, এবার যা কাম করার ওরাই করবে। তোরা শুধু সব सबूत सब प्रमाण हटिए दे আর দের করিস না, वहां दबा, চাপ দে। দেওয়ালের গায়ে একটা ব্লকে খানিক জোরে চাপ দিতেই খুট শব্দ করে একটা দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে ওরা প্রবেশ করল মন্দির কক্ষে, যেখানে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ শয়ন করছেন। চল হাত লাগা, জলদি কর, ওই ঘাটটা সরিয়ে ফেল ওখান থেকে। তিনজন মিলে কাজ শুরু করলো সঙ্গে সঙ্গে, আর বড়সড় মানুষটা বাইরে দাঁড়িয়ে রইল, কেউ আসছে কিনা তা দেখবার জন্য। হঠাৎ চারিদিকে ঝড় উঠল, মন্দিরের ঘণ্টাগুলো ঢং ঢং করে বাজতে আরম্ভ করলো। আকাশের দিকে তাকালে মনে হবে যেন আকাশ নয়, এক অপার সমুদ্র মাথার উপরে টল টল করছে। সে যেন ইশারায় আকারে ইঙ্গিতে বোঝাতে চাইছে কিছু কথা, কেউ তা বুঝতে পারছে না বলেই তার এত রাগ। আর সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে অসময়ে হেন ঝড় উঠেছে। লোকটা আধবোঝা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। চারিদিকে ধুলো উঠছে বলে সে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু কেন যেন তার মনে হলো অস্পষ্ট হলেও দুটো কালো পা খুব দ্রুত ওর চোখের সামনে দিয়ে সরে গেল। কে ওখানে? জিজ্ঞেস করলো লোকটা, কিন্তু কোনো উত্তর পেল না। বেকুবের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ হাওয়ায় উড়ে একটা খটখটে শুকনো পাতা লোকটার গায়ে এসে পড়ল। সম্মোহিত মানুষের মতো পাতাটা তুলে নিল লোকটা। রক্ত দিয়ে গোটা গোটা করে লেখা আছে সেই পাতায়, লোভে পাপ, পাপে মৃত্যু। জেনে রেখো, ইহাই সত্য। রাত অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করছিল অগ্নিজা। ঘুমটা বেশ জোরালোভাবেই চোখে লেপটেছিল, কিন্তু হঠাৎ তা ভেঙে গেল। কি করবে বুঝতে না পেরে উঠে পড়ল অগ্নিজা। ছন্দা আর পূজা বেশ গভীর ঘুমে মগ্ন। ওদের দিকে এক ঝলক দেখে ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল অগ্নিজা। বাইরে বেশ ঠান্ডা আছে, হাওয়াও দিচ্ছে। কিরে, ঘুম আসছে না? অর্জুনের গলার আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো অগ্নিজা। কি রে, উঠে এলি যে? অগ্নিজা জিজ্ঞেস করল। অর্জুন বলল, ঘুম আসছিল না। তোরও ঘুম আসছে না মনে হচ্ছে তো। পদ্মলোচনের কথা ভাবছিস? মাথা নাড়ল অগ্নিজা, বলল, জলের তলায় কি এমন হয়েছিল যার জন্য পুরো পথ অতিক্রম করতে পারেননি উনি? সব কেমন যেন জ্বর পাকিয়ে যাচ্ছে, জানিস তো। মাথায় এত চাপ দিস না, চ একটু হেঁটে আসি বাইরে থেকে, হাওয়া দিচ্ছে, ভালো লাগবে। অর্জুনের কথায় মাথা হেলিয়ে ওর পিছু পিছু গেল অগ্নিজা। গেস্ট হাউসের সামনেই একটা বড় লন আছে। শিশির ভেজা ঘাসে পা রাখতেই শরীরে কেমন যেন শিরশিরে অনুভূতি হয় অগ্নিজার। ঠিক তখনই অর্জুন বলে ওঠে, অগ্নি, ওদিকে দেখ। সঙ্গে সঙ্গে সতর্ক দৃষ্টিতে পিছনে তাকালো অগ্নিজা। একটা কালো ছায়া গেস্ট হাউসের পিছনে সরে গেল। অর্জুন বলল, লোকটা মনে হয় আমাদেরকেই দেখছিল। অর্জুন, ফাস্ট, আমাদের লোকটাকে ধরতে হবে। এই বলে অগ্নিজা ছুটতে আরম্ভ করলো। লোকটা বিল্ডিংয়ের পিছনে সরে গেছে। অগ্নিজার সেদিকে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগলো, কিন্তু যখন পৌঁছালো তখন কোথাও কিচ্ছু নেই। চারিদিক ফাঁকা। অগ্নিজা বলল, শিট, শিওর বাউন্ডারি পেরিয়ে পালিয়ে গেছে। অর্জুন হাঁপাতে হাঁপাতে বলল, লোকটা কে হতে পারে বলতো? মনে হয় আমাদের উপরই নজর রাখছিল। অগ্নিজা বলল, লোকটা যেই হোক, ধরা ঠিকই পড়বে। তবে আর কাউকে এসব কথা বলতে চাস না, সবাই বেকার ভয় পেয়ে যাবে। এখন ঘরে চল। অগত্যা দুইজনেই ঘরের দিকে পা বাড়ালো। সকাল সকাল উঠে অগ্নিজাকে শাড়ি পরতে দেখে বেশ অবাক হলো ছন্দা। পূজা জিজ্ঞেস না করে পারল না, অগ্নি, সিরিয়াসলি
তুই শাড়ি পরে গুপ্তধন খুঁজতে বেরোবি? পূজা জিজ্ঞেস না করে পারল না। অগ্নি হেসে বলল, শুধু আমি না, তুই আর ছন্দাও শাড়ি পরবি। আর পাশের ঘরে কুম্ভকর্ণ দুটো বোধহয় এখনও ঘুমোচ্ছে, তাই না? ওদের টেনে তোল দেখি, বলবি ট্রেডিশনাল কিছু পরতে। ওই টাইট শার্ট আর জিন্স পরে যেন দাঁত বের করে চলে না আসে। অগ্নির মাথায় কি চলছে কিছুই বুঝতে পারল না দুজনে। ছন্দা তো জিজ্ঞেস করেই ফেলল, তুই কি করতে চাইছিস বলতো? পুরোহিতদের পটাতে চাইছি। কথাটা শুনে ফিক করে হেসে ফেলল পূজা। বলল, আমাদের অগ্নি কিনা শেষ পর্যন্ত দ্বারকাধীশ মন্দিরের পুরোহিতকে পটিয়ে বিয়ে করবে। ভারী মজা তো। অগ্নি যা ধমক দিয়ে বলল, চুপ কর, যত সব ভুলভাল কথা। ওরে, একটু সতী সাবিত্রী সেজে গিয়ে ওনাদের প্রশ্ন করলে ওনারা খুশি হবে, ভাববেন আমাদের ধর্মে কর্মে মতি আছে, বুঝলি? উফ, এখনও দাঁড়িয়ে আছিস তোরা? ওই দুটোকে একবার ডেকে আয় না। অগ্নিজার প্ল্যান শুনে দুজনে হাসতে হাসতে বেরিয়ে গেল। ঠিক তখনই অগ্নিজার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে অগ্নিজা বলল, হ্যালো সুমন, ওদিকের খবর কি? ওপাশ থেকে সুমন বলে ছেলেটা কিছু বলল। তাই শুনে অগ্নিজার কপালে ভাঁজ পড়ল। তারপরও বলল, ভালো করে নজর রাখো সুমন, আর যে ডিটেলসগুলো তোমায় পাঠাতে বলেছিলাম সেগুলো যত দ্রুত সম্ভব আমাকে পাঠিয়ে দাও। এই বলে ফোনটা কেটে দিল অগ্নিজা। এই মুহূর্তে অনেক কিছু ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। ও যতটা ভেবেছিল রহস্য তার চাইতে অনেক বেশি গভীর। কোনো কালো হাত ওই মুকুট অবধি পৌঁছানোর আগে ওই মুকুট আমায় রক্ষা করতেই হবে। স্বগতোক্তির মতো করে বলল অগ্নিজা। ভাই রাধে, একটা কথা বলো তো, তুমি কত বছর ধরে গাড়ি চালাচ্ছ এইদিকে? স্নেহাল জিজ্ঞেস করল। রাধে ভিড় রাস্তা ঠেলে গাড়িটা এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, এই তো বছর দুয়েক হলো সবে। আগে আমার পাপাজি এই গাড়ি চালাতেন। এখন তো খানিক বয়স হয়েছে, তবুও শক্তপোক্ত মানুষ। এই তো কয়েক মাস আগেই তো একা গাড়ি চালিয়ে যোধপুর চলে গেছিলেন। আমিও ছোট থেকেই পাপাজির সাথে থেকে থেকে সব রাস্তা চিনে গেছি। অর্জুন বলল, এই যে আমরা এখন মন্দিরে যাচ্ছি, এখানকার পুরোহিতদের স্বভাব কেমন? মিষ্টিভাষী, ভালোভাবে কথা বলেন তো? আপনাদের একটা ভেতরের কথা বলবো, কাউকে বলবেন না। এখানে সবাই টাকা টাকা করে হেদিয়ে মরে। কিছু যদি জানতে চান তার জন্যও আপনাদেরকে মোটা টাকা দক্ষিণা নিয়ে নেবে। তবে আমাদের বুড়ো বাবা আছে। বুড়ো বাবা একদম আলাদা ধাঁচের আদমি, সাক্ষাৎ ব্রহ্মচার্য। ওনার কাছে গেলে উনি আপনাদের সকলের নামে পূজাও দিয়ে দিবেন। আপনাদের শ্রীকৃষ্ণ ভগবানের কোথাও শোনাবেন। শুধু হাতে ধরে 101টি টাকা ধরিয়ে দিলেই হবে, বুঝলেন? অগ্নিজা জিজ্ঞেস করল, বুড়ো বাবা? তা এই বুড়ো বাবার বয়স কিরকম হবে? তা ধরুন গিয়ে 70-এর কাছাকাছি তো হবে। উত্তরটা শুনে খানিক দমে গেল অগ্নিজা। ছন্দা মুচকি হেসে বলল, তুই কি এক্সপেক্ট করেছিলি? বুড়ো বাবা বয়স 150-র কাছাকাছি হবে? সে কোনো দৈব শক্তির সাহায্যে আজও বেঁচে আছেন, এবং তুই গেলেই তোকে প্রাচীন দ্বারকার রহস্য সব গড়গড় করে বলে দেবে। না, সেটা নয়। বলতে বলতে নিজেও হেসে ফেলল অগ্নিজা। অনেকখানি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে দ্বারকাধীশের মন্দির। সামনেই স্বচ্ছ গোমতী নদী। এটা ট্যুরিস্ট সিজন নয়, তবে ভিড় যেন উপচে পড়ছে। দেখলেই বোঝা যায় ভক্তরা তাদের ঈশ্বরের দ্বারে আসার জন্য দিনক্ষণ কিংবা মাসের হিসেব করে না। যখন মন টানে তখনই চলে আসে। অগ্নিজা বলল, রাধে, আগে ওই বুড়ো বাবার কাছে নিয়ে চলো আমাকে। এখনই? রাধে একটু থমকে গেল। অগ্নিজা জিজ্ঞেস করল, হ্যাঁ, কেন? কোনো অসুবিধা আছে? মানে সাহেব। একটু ইতস্তত করল রাধে। তারপর বলল, না, আসলে এই সময়টাতে বুড়ো বাবা ধ্যানে বসেন। দুপুর 12টা না বাজলে
ওনার দেখা পাওয়া তো সম্ভব না। অর্জুন মাথা নেড়ে বলল, বেশ তো, তবে একবার মন্দিরটা দেখে নি। ছন্দা ততক্ষণে পদ্মলোচনের ডায়েরিটা খুলে ফেলেছে। ডায়েরিতে আঁকা ম্যাপগুলোর সাথে এই মন্দিরটাকে হয়তো মেলানোর চেষ্টা করছে সে। অগ্নিজা বলল, এই মন্দিরের বাহ্যিক দৃশ্যের একটাও ওখানে আঁকা নেই রে। আমি কালকে ইন্টারনেটের ছবির সাথে মিলিয়ে নিয়েছি। ছন্দা জিজ্ঞেস করল, তাহলে এগুলো কিসের আঁকা ছবি? মাটির নিচে কোনো এক শহরের। এই বলেই এগিয়ে গেল অগ্নিজা। ওকে অনুসরণ করলো বাকিরা। দ্বারকাধীশের গর্ভগৃহে প্রবেশ করা মুখের কথা নয়, তবু গুচ্ছের টাকা খরচ করে তার হাতে 500,000 গুঁজে দিয়ে অবশেষে গর্ভগৃহে প্রবেশ করতে পারল ওরা। বাকিরা মন্দিরের অন্দরসজ্জা দেখে এক প্রকার মুগ্ধ হয়ে গেছে। তবে অগ্নিজার চোখে মুখে অদ্ভুত একটা অস্বস্তি ফুটে উঠেছে। কক্ষের এদিক ওদিক তাকালো, তারপর হঠাৎ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মধ্যিখানে রাখা ভারী পিতলের ঘরটা সরিয়ে ফেলল। পুরোহিত পান্ডারা হই হই করে উঠল, কিন্তু অগ্নিজা হাত দেখিয়ে ওদের থামিয়ে বলল, এখানে কি খুব রিসেন্টলি কোনো মেরামতের কাজ হয়েছে? মন্দিরের যিনি নিত্য পূজারী তিনি মাথা নেড়ে বললেন, কই না তো। তাহলে এই জায়গাটা যে সিমেন্ট দিয়ে ভরাট করা হয়েছে, এটা তো একদম কাঁচা আছে এখনো। মন্দির একটা ছোটখাটো রে রে কাণ্ড পড়ে গেল। সবাই এদিক সেদিক ছুটোছুটি করে লোক ডাকছে। প্রধান পুরোহিত আপন মনে বলে উঠল, কি সর্বনাশ! তবে কি মূর্তি চুরি করতে এসেছিল? মাথা নাড়ল অগ্নিজা। না, মূর্তি চুরি করার হলে মাটি খুঁড়ত না। কি কারণে মাটি খুঁড়ল? আর সেই কার্যসিদ্ধি হয়ে গেছে? না হলে মাটি বুঝিয়ে দিল কেন? অগ্নিজা ভালো করে দেখল জায়গাটা, বিড়বিড় করে বলে উঠল, প্রথম স্তরে মৃন্ময়, অন্তিম স্তরে চিন্ময়। খুঁজে দেখো আলোর নিচে আধার কেমন মায়াময়। কিছু বললি? পদ্মলোচনের ডায়েরিতে লেখা ছিল ছড়াটা। এখানে নিচে কোথাও কিছু আছে জানিস তো? একটু খুঁজলে এখানেই পাওয়া যাবে। তাহলে একটু খুঁজে দেখি। অর্জুনকে ইশারায় থামিয়ে দিল অগ্নিজা। তারপর বলল, এখন এখানে অনেক লোক আছে, তাই এসব কথা থাক। 12টা প্রায় বাজতে যায়। আগে বুড়ো বাবার সাথে দেখা করে নি। সবাই যখন অন্যমনস্ক থাকবে তখন দেখব। এই বলে অদ্ভুত দৃষ্টিতে দেওয়ালের একদিকে তাকিয়ে রইল অগ্নিজা। অর্জুন বলল, আমার মনে হয় পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করা দরকার। কথাটা জোরে বলতে পারবি? অগ্নিজা বলল। অর্জুন বেকুবের মতো তাকিয়ে রইল অগ্নিজার মুখের দিকে। অর্জুন এখন কিচ্ছু বুঝবে না বুঝতে পেরেই অগ্নিজা হিন্দিতে বেশ চেঁচিয়ে বলে উঠল, অর্জুন, একবার উপর মহলে ফোন করে ব্যাপারটা জানাতো। আজ থেকে পুলিশ পোস্টিং বসানো দরকার এখানে। কথাটা বেশিরভাগেরই কানে গেল। সবাই বেশ কিছুক্ষণ একে অপরের দিকে চাইল, তারপরে নিজেদের কাজে চলে গেল। অর্জুন এখনো বুঝে ওঠেনি অগ্নিজার উদ্দেশ্য কি। কেসটা কি হলো? অগ্নিজা বলল, পুলিশ টাকা যাবে না, কারণ আমার ধারণা আমাদের সময়ে অসময়ে এখানে আসার প্রয়োজন পড়তে পারে। তবে এখানে সবার জানা থাক যে পুলিশ এখানে পাহারায় বসবে, তাহলে কালপ্রিট কিছুটা সতর্ক হবে। তার মানে আমরা ছাড়া আরও কেউ এই মন্দিরের পেছনে লেগেছে। উদ্দেশ্যটা একই কিনা জানি না, তবে সৎ উদ্দেশ্য যে নয় তা তো বোঝাই যাচ্ছে। সাবধানের মার নেই, জানিস তো। অর্জুন দুদিকে মাথা নাড়ল। তারপর 5 জন বেরিয়ে এলো মন্দির থেকে। এবারে সেই বুড়ো বাবার সাথে দেখা করতে হবে। ছোট্ট মাটির ঘরে শীতল পাটিতে বসে আছেন এক প্রৌঢ়। রাধে ইশারায় বলল, ওই যে উনি আমাদের বুড়ো বাবা। অগ্নিজা ওনার সম্মুখে গিয়ে ধপ করে বসে পড়ল। বুড়ো বাবা সবে ধ্যান ভেঙে জেগেছেন। অগ্নিজার দিকে উনি ভ্রু কুঁচকে তাকালেন, তারপর বললেন, কে আপনি? কি চান? অগ্নিজা নিঃশব্দে একটা ডায়েরি এগিয়ে দিল ওনার দিকে। বুড়ো বাবার মুখটা থমথমে হয়ে গেল। বাংলা থেকে এসেছেন? অগ্নিজা মাথা নাড়ল, তারপরে বলল, আপনিও তো বাঙালি, তাই না বাবা? বুড়ো বাবা থমকে গেলেন খানিকক্ষণের জন্য। বাকিরাও অবাক হয়েছে বেশ। বুড়ো বাবার খানিকক্ষণ সময় লাগলো অবাক ভাবটা কাটিয়ে ওঠার জন্য।
তারপর উনি বললেন, তুমি তুমি কি করে জানলে? আন্দাজ বলতে পারেন। আমার ধারণা আপনার সাথে পদ্মলোচনের কোনো সম্পর্ক আছে। পদ্মলোচনের নাম শুনেই প্রৌঢ়র মুখে অদ্ভুত এক বিস্ময় ফুটে উঠল, কিন্তু উনি কিছু বলে ওঠার আগেই ভিতরের ঘর থেকে একটা কাঁপা কাঁপা কণ্ঠস্বর বলে উঠল, কে কে এসেছে রে? বাবার খোঁজ কে করছে? বয়সের ভারে একেবারে ঝুঁকে পড়া একটা শরীর নিয়ে ধুঁকতে ধুঁকতে ঘরে প্রবেশ করলেন একজন বুড়ি। হঠাৎ দেখলে মনে হয় তার কোনো বয়স নেই, তিনি যেন মৃত্যুর রেখাও পার করে ফেলেছেন, এতটাই প্রাচীন তিনি। বুড়ো বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উনি হীরাবাই, আমার মা। অগ্নিজা নিঃশব্দে তাকিয়ে আছে ওনার দিকে, মনে মনে একটা হিসেবও করছিল বটে, কিন্তু এই মুহূর্তে সেই হিসেবগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে। অগ্নিজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল বুড়ো বাবার দিকে। বুড়ো বাবা বললেন, দেখো মা, তুমি কে বা তোমরা কারা তা আমার জানা নেই, কিন্তু একবার যখন পদ্মলোচনের খোঁজ তোমরা পেয়েছো, তার মানে স্বয়ং দেবকী নন্দন তোমাদের নির্বাচন করেছেন নিজের কার্যসিদ্ধির জন্য। আমার দাদা ঠাকুর অন্তত তেমনটাই বলে গেছেন, তাই তোমাদের সবটুকু বলা আমার কর্তব্য। এই বলে একবার আর চোখে হীরাবাইয়ের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলেন বুড়ো বাবা, পদ্মলোচন আমার মায়ের বাবা ছিলেন। বহু বছর আগে নিজের পরিবার সমেত উনি গুজরাটে চলে এসেছিলেন পৌরোহিত্যের কাজ নিয়ে। তবে ওনার আসল উদ্দেশ্য ছিল দ্বারকাধীশের রহস্য খুঁজে বার করা, আর সেই কাজে উনি খানিকটা হলেও সাফল্য লাভ করেন। সেই সব কথা উনি এই ডায়েরিতে লিখে রেখেছিলেন। আমরা কখনো এই ডায়েরির সন্ধান পাইনি। শুনেছিলাম তার এক বিশ্বস্ত সাহেব ভক্তর হাতে উনি এটা তুলে দিয়েছিলেন। বলেছিলেন ওনার পছন্দ মতো কোনো একটা জায়গায় এটা রেখে দিতে। আসল মানুষ ঠিক সময়ে খুঁজে পাবে এই ডায়েরিটা। পদ্মলোচনের 2 মেয়ে ছিল। এক হলেন হীরাবাই, আমার মা, আরেকজন হলেন কমলমুখী। কমলমুখীকে আমি কোনোদিনও সচক্ষে দেখিনি। আমার মাও দেখেছিলেন অনেক ছোট বয়সে। কমলমুখী ছিলেন পদ্মলোচনের যত কাজের সঙ্গী। উনি নাকি পদ্মলোচনের কাজের বিষয়ে সব কিছু জানতেন। তোমরা হয়তো ভাবছো যে পদ্মলোচন গুপ্তধনের সন্ধান করছিলেন, কিন্তু তা নয়। সেই গুপ্তধনের ভিতর লুকিয়ে আছে এক অদ্ভুত ক্ষমতা, যা সবাইকে বেঁধে রাখতে পারে একসাথে। শুধু সেই মুকুটের 5টি দুর্মূল্য রত্নকে জাগ্রত করতে হবে, আর তার আগে সেই মুকুট খুঁজে বার করতে হবে। পদ্মলোচন রাস্তা তো বের করে ফেলেছিলেন, কিন্তু কিছু বিশেষ কারণবশত সেই অবধি আর পৌঁছতে পারেননি। তাকে ফিরে আসতে হয়েছিল মাঝপথে। কমলমুখী ওনার সাথে সব সময় ছিলেন। পদ্মলোচনা নিজের মায়ের মুখে এই গল্প শুনে শুনে আজকাল যেন ঘটনাটা চোখের সামনে দেখতে পান বুড়ো বাবা, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, ততদিনে পদ্মলোচনের স্ত্রী গত হয়েছে। হীরাবাইয়ের বিয়ে হয়েছে এইখানে। তাই উনি সিদ্ধান্ত নিলেন কমলমুখীকে নিয়ে ফিরে যাবেন বঙ্গদেশে, শেষ জীবনটা ওইখানেই কাটাবেন। এই অবধি বলে থামলেন বুড়ো বাবা। হীরাবাই বললেন, আমার বাবার খুব আফসোস ছিল, উনি ওই রহস্যের সমাধান করতে পারেননি। তোমরা চেষ্টা করে দেখো যদি পারো। অর্জুন এসে অগ্নিজার পাশে বসল, ধীর গলায় বলল, তার মানে কমলমুখী সুদীপ্ত স্যারের গ্রামের সেই বুড়ি ঠাকুমা, বুঝলি তো? নিঃশব্দে মাথা নাড়ল অগ্নিজা। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা বুড়ো বাবা, গত কয়েক মাসে কি কোনো অদ্ভুত আওয়াজ আপনার কানে এসেছে?
বিশেষ করে এই রাতের দিকে? বুড়ো বাবা খানিক অবাক হয়ে বললেন, আওয়াজ কই না তো। অগ্নিজা দুই দিকে মাথা নেড়ে বলল, ঠিক আছে বাবা, আমরা তবে এখন আসি। বুড়ো বাবা আর হীরাবাইকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ওরা। ছন্দা বেরিয়ে এসে বলল, কি রে, এবার কি করবি ভাবছিস? পূজা বলল, বলছি আপাতত কিছু খেলে হতো না? সেই সকালে খেয়ে বেরিয়েছি, এখন তো দুপুর হয়ে গেছে। অর্জুন বলল, দাঁড়া মা দাঁড়া, খাওয়া দাওয়া হবে সব, কিন্তু এখনো তো মন্দিরটা ভালো করে দেখাই হয়নি। ঠিক কথা, চল তো আমার সাথে প্রধান মন্দিরের পেছনে। এই বলে অগ্নিজা তরতর করে এগিয়ে যায়। বাকিরা কি করবে বুঝতে না পেরে ওকে অনুসরণ করে। মন্দিরের সামনেটা যেমন জমজমাট, পিছন দিকটা তেমনই শুনশান। অগ্নিজা কি একটা যেন হাতড়ে হাতড়ে খুঁজে চলেছে ক্রমাগত। স্নেহাল জিজ্ঞেস না করে পারল না, কি খুঁজে চলেছিস বলতো? এমন করছিস যেন এই দেওয়ালের কোনো ফাঁপা স্থানে সেই সোনার মুকুট লুকিয়ে রাখা হয়েছে। স্নেহালের কথা হওয়ার সাথে সাথেই খানিক উত্তেজিত হয়ে অগ্নিজা বলে উঠল, পেয়েছি। সবাই উৎসুক হয়ে ঝুঁকে পড়ল কি পেয়েছে দেখার জন্য। দেখেছিস দেওয়ালের এই ব্লকটা কেমন উঁচু হয়ে আছে? পূজা হাত দিয়ে চাপ দিতে গেলেই অগ্নিজা ওকে আটকায়, বলে, মাথা খারাপ হয়ে গেছে তোর? এখন মন্দিরে সবাই আছে, সব জানাজানি হয়ে যাবে। তাহলে কি করবি? স্নেহাল জিজ্ঞেস করল, আজ রাতে একবার এখানে আসতে হবে। আপাতত চল এখান থেকে কেটে পড়ি। যেভাবে ওরা এসেছিল সেভাবেই চলে গেল। মন্দির থেকে বেরিয়ে এসে অগ্নিজা রাধেকে জিজ্ঞেস করল, আচ্ছা, এখান থেকে রুক্মিণী মন্দির কত দূরে রাধে? রাধে বলল, বেশিক্ষণ নয়, 5 মিনিটের রাস্তা প্রায়। আচ্ছা ভাই, এই রুক্মিণী মন্দিরের কোনো ইতিহাস জানো? আগে রুক্মিণী দেবীকে মা লক্ষ্মীর আরেক রূপ মনে করেই পূজা করা হয়। ওই স্থানেই হয়তো কোনো কালে রানী রুক্মিণী প্রাসাদ ছিল, লোকে তো তাই বলে। আর বাবু, এর থেকে বেশি কিছু জানি না। অগ্নিজা বেশ গম্ভীরভাবে মাথা নাড়ল। পূজা বলল, তোর যা ভাবার তুই পরে ভাবিস মা। ভাই গো, তুমি কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো আমাদের। আমি এবার না খেতে পেলে মাথা ঘুরেই পড়ে যাব। রাধে মুচকি হেসে বলল, আসুন আসুন, গাড়িতে বসুন। আপাতত 5 জনে খাবারের জন্য অপেক্ষা করে বসে আছে। অগ্নিজা খুব খুঁটিয়ে পড়ে চলেছে ডায়েরিটা। এতক্ষণ ও চুপচাপ ছিল, কিন্তু এবারে আচমকাই ও বলে উঠল, পাতাল ঘরে হাঁটছ বুঝি পায়ের তলে মাটি নিয়ে? মাটির নিচে জলের নুপুর কোন সে বানিয়ে যায় শুনিয়ে? চলবে সিধে পথটি ধরে, ডাইনে বাঁয়ে রাখবে চোখ। করলে বিচার জানবে ঠিকই কোনটা সত্য কোনটা কুহক। একটার পর একটা ধাপ, তার মাঝেতেই আছে খাপ। ফুল পথে দিলে পারি, সেখানেই হবে সলিল সমাধি। এটা কি মুকুট অব্দি পৌঁছানোর ছড়া? পুরোটা না, অর্ধেকটা। বাকিটা তো কোনো শ্লোক মনে হচ্ছে। পূজা বলে উঠল, এটাই হয়তো সেই মুকুটটাকে জাগ্রত করার মন্ত্র। হ্যাঁ। অগ্নিজা মুখে হ্যাঁ বললেও মনে মনে ও সংশয়ে জন্ম নিল। সত্যি কি মুকুট জাগ্রত হবে, নাকি এর আরো কোনো তাৎপর্য আছে? হঠাৎ অর্জুনের ডাকে চমকে উঠল অগ্নিজা। অগ্নি, এই অগ্নি, লোকটাকে দেখ, কেমন চেনা চেনা লাগছে না? অগ্নিজা সামনের দিকে চেয়ে দেখল একজন বয়স্ক ভদ্রলোক ওদের থেকে সামান্য দূরত্বের মধ্যেই বসে আছে। অগ্নিজা বলে উঠল, আরে, এই লোকটাই তো গতকাল ফ্লাইটে ছিল, যার সাথে আমি সিট এক্সচেঞ্জ করলাম। অর্জুন সাই দিয়ে বলল, কেমন যেন অদ্ভুত লাগছে। সবচেয়ে বড় কথা, লোকটা পোশাক পরিবর্তন করেনি। কাল যেটা পরেছিল আজও সেটাই পরে আছে। হয়তো একটাই কাস্টিউম, আমরা খেয়াল করব না ভেবে একটাই বানিয়ে এনেছে। যতটা সম্ভব আস্তে কথাটা বলল অগ্নিজা।
সবাই প্রায় একসাথে জিজ্ঞেস করে উঠল। অগ্নিজা ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ, অন্য বিষয়ে কথা বল, এই বিষয়টাকে অ্যাভয়েড কর। সবাই আলোচনার বিষয় পাল্টে ফেলল। খানিক বাদে লোকটা উঠে চলে গেল। অগ্নিজারা নিঃশব্দে খাওয়ায় মন দিল। वर्थलेस वर्थलेस टोटली वर्थलेस। क्या सोच क्या रखा है तुम लोग? हाँ, की मुनि हुए তোদের? इतना रुपया खर्चा করে কি জন্য তোদের পালছি পুষছি? হ্যাঁ, কিস লিয়ে? লোকটা চিৎকার করে উঠল, স্যার স্যার আমার কোনো দোষ নেই স্যার, এই নিরালিই যত নষ্টের গোড়া। ওই মেয়েটার স্বভাব না বুঝেই নিরালি এমনভাবে কথা বলতে শুরু করলো যে মেয়েটা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠে গেল। আমি সিরিয়াস হয়ে যতটা সম্ভব মেকআপ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওই অগ্নিজা না কি যেন নাম মেয়েটার, ও তো উঠেই চলে গেল। ছেলেটা নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলো। নিরালি কাঁচুমাচু হয়ে বলল, আমি ভেবেছি বেশি কথা বললে ওর পেট থেকে বেশি কথা বের করতে পারবো। সঞ্জয় তো বলেছিল তাই করতে, আমি তো বুঝিনি যে এমন কিছু হবে। লোকটা ধমক দিয়ে বলে উঠল, চুপ চুপ, सुबह एकदम চুপ। একটা কাম সহি तरह से করতে পারে না, আবার সবার মুখে বড় বড় বাতের শেষ নাই। ইতনি লম্বা লম্বা জবান জবার। কি বলিয়েছিলাম তোদের? क्या बोला था मैंने? हाँ, उधर प्लानटा जैसे भी हो जानते पता करते, तब वो लोग वही मुकुट अब्दी पहुंचने के पहले ही আমরা রাস্তা ढूंढे चलिए যেতে পারতাম, किंतु ना, नहीं, इतना सा काम भी कर नहीं सका, नालायक। এই বলে একটু থামলো লোকটা। তারপর বাকিদের দিকে ফিরে বলল, বেওকুফের মতো মন্দিরে গड्ढा খুঁড়তে কে বলেছিল? হ্যাঁ, কোন বলা থা? কোন? अभी देख देख কেমন পুলিশ ঘুষে গেল খেলার ভিতরে। ঠিক তখনই লোকটার ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করেই লোকটা বলল, হ্যালো, বলো বলো বলো। খেলা শুরু করে দিলে? গুড গুড গুড, ভেরি গুড। सिर्फ তোমার উপর ভরসা করে শান্তি আছে, चैन का सांस ফেলা যায়। এ বাকি সব একদম বিলকুল গাধা আছে, গাধা, উল্লু খে পাঠে সব। ওপাশের মানুষটাও কিছু বলল। তাই শুনে লোকটার চোখ চকচক করে উঠল। সে বলল, हाँ, क्या क्या? अरे पुलिस टुलिस सब भावता হলো सही? अरे तुम सही तरह से खोज खबर नीले तो? बेस बेस बेस, बहुत अच्छा, बहुत बढ़िया। तब तो आज रात ही खत्म হবে এই গেমটা। রুকমিনীর চূড়ামণি আমাদের হবে। वाह वाह वाह, जय कृष्ण महाराज की जय। जय हो प्रभु, जय हो जय हो। সবে ফোনটা রেখেছিল লোকটা। ঠিক তখনই কেউ লোকটার কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, পাপের ঘরা পূর্ণ হলে কৃষ্ণ হাসে একলা জলে। সারপ্রাইজ সারপ্রাইজ। গেস্ট হাউসে প্রবেশ করতেই লবিতে একজনকে বসে থাকতে দেখে সবাই চমকে উঠল। তারপর একগাল হেসে অর্জুন বলে উঠল, স্যার আপনি? সুদীপ্ত সেন হেসে উঠলেন, বললেন, কে
কেমন সারপ্রাইজ দিলাম বলো? এবারে আমার পরিকল্পনাই ছিল তোমাদের টেস্ট নেওয়া। দেখতে চেয়েছিলাম আমাকে ছাড়া তোমরা কত দূর অবধি ভাবতে পারো। আই হোপ তোমাদের কাজ কিছুটা এগিয়েছে। অগ্নিজা, কি বলো? অগ্নিজা হেসে উঠল। অগ্নিজা হেসে বলল, আজ সবে মন্দিরটা ঘুরে দেখলাম স্যার। বাহ, তা বেশ করেছ। আচ্ছা শোনো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপরে আলোচনা করা যাবে এই বিষয়ে, কেমন? অগ্নিজা সুদীপ্ত সেনকে জিজ্ঞেস করল, আপনার সেমিনার? আর সব পিছিয়ে দিয়েছি, বুঝতেই পারছো এই কাজটা কতটা জরুরি। এই বলে একটু হেসে নিজের রুমে চলে গেলেন সুদীপ্ত সেন। সঙ্গে সঙ্গে অগ্নিজা সবাইকে বলল, মন দিয়ে শোন, আজ রাতে স্নেক আউটের কথাটা যেন স্যার কোনোভাবেই জানতে না পারেন। কেন? অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল। অগ্নিজা বলল, পাগল হয়ে গেছিস? আমরা মন্দিরে লুকিয়ে ঢুকবো জানতে পারলে স্যার কখনো অ্যালাউ করবেন আমাদের? তাও ঠিক। সবাই মাথা নাড়ল। পূজা বলল, কিন্তু স্যার যদি টের পেয়ে যায়? পাবেন না, আমরা সাবধানে কাজ করব। আপাতত ঘরে চল, আমরাও সারাদিন বাইরে বাইরে ঘুরেছি, এবারে একটু ফ্রেশ হতে হবে। সবাই ঘরের দিকে পা বাড়ালো। ঠিক এমন সময় অগ্নিজার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে যা খবর এলো তা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গেল অগ্নিজা। তুমি ঠিক বলছো তো সুমন? ওপাশ থেকে একটা উত্তর এলো। তারপর অগ্নিজা বলল, আমি যা যা বলছি খুব মন দিয়ে শোনো, এই কাজগুলো তোমাকেই করতে হবে। প্রায় মিনিট 5 ধরে সুমনের সাথে কথা বলে নিজের ঘরে গেল অগ্নিজা। আজ রাতে যে কোনো একটা বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে তা বেশ বুঝতে পারছে ও, কিন্তু সেটা ও সামলাতে পারবে তো? রাত গভীর হওয়ার অপেক্ষাতেই ছিল 5 জনে, তাই তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিল। ঘড়ির কাঁটা 11টার ঘরে যেতেই বাকি 2 জনকে ডেকে দিল অগ্নিজা। ওদিকে অর্জুন আর স্নেহালও চলে এসেছে। অর্জুন অগ্নিজাকে জিজ্ঞেস করল, টর্চ আর দড়িটা নিয়েছিস তো? ওগুলো ছাড়া কিন্তু এক পাও এগোতে পারবি না। অগ্নিজা চুপচাপ মাথা নাড়ল। তারপর নিজের ঘরের ব্যালকনির দরজাটা খুলে দিয়ে নিচে দড়ি ফেলে বলল, সবাই সাবধানে নামবি, কেউ তাড়াহুড়ো করবি না। পূজা ভয়ে ভয়ে বলল, যদি নিচে পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যায়? অগ্নিজা শান্তভাবে বলল, তোর তো মেডিক্লেম করাই আছে পূজা, আর চাপ নিস না, আমরা তোকে হসপিটালে পৌঁছে দেব। কথাটা শুনে মুখ ভার করতে গিয়েও ফিক করে হেসে ফেলল পূজা। সবার আগে অর্জুন নিচে নামলো, তারপর অগ্নিজা নামলো। স্নেহাল পূজা আর ছন্দাকে বলল, তোরা 2 জন আগে নেমে যা, তারপর আমি একবারে নামবো। একে একে সবাই নেমে এসেছে। অগ্নিজা দড়িটা গোটাতে গোটাতে বলল, আজ আর রাতে ফিরতে পারবো বলে মনে হয় না। আমাকে ছাড়াই চলে যাচ্ছ অগ্নি? সবাই সুদীপ্ত সেনের কণ্ঠস্বর শুনে স্থির হয়ে গেল। সুদীপ্ত সেন যে এতক্ষণ অন্ধকারের মাঝেই দাঁড়িয়েছিলেন এটা কেউ খেয়াল করেনি। আমাকে একা রেখে কোথায় পালাচ্ছিলে? সুদীপ্ত সেন মুচকি হেসে বললেন। অর্জুন মাথা চুলকে বলল, না স্যার, আসলে ভেবেছিলাম হয়তো আপনি আমাদের যেতে দেবেন না। সুদীপ্ত সেন খানিক গম্ভীর হয়ে বললেন, তোমরা লুকিয়ে মন্দিরে যাবে? সবার মুখ চুন হইল। এই বুঝি স্যার চটে গেলেন। কিন্তু সুদীপ্ত সেন একটু রাগ করলেন না, বরং হাসতে হাসতে বললেন, তোমাদের মতো বয়সে এরকম উত্তেজনা আমারও ছিল। অ্যাডভেঞ্চার, রহস্য, এগুলো আমাকেও টানতো। আজ না হয় তোমাদের সাথে আরেকবার সেই যুবককালে ফিরে যাই, কি বলো? হ্যাঁ? অর্জুনের চোখে মুখে হাসি ফুটে উঠল। সত্যি আপনি আমাদের সাথে যাবেন স্যার? হ্যাঁ যাব, কেন? কোনো অসুবিধা আছে নাকি? অগ্নিজা সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, অসুবিধা কেন থাকবে স্যার, বরং আপনার সাথে থাকলে আমাদের সুবিধা হবে, ভরসা পাবো আমরা। তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলো বেরিয়ে পড়ি। আচ্ছা, আমি তো যতদূর জানি মন্দিরে তো পাহারা থাকে। ছন্দা মাথা ঝাঁকিয়ে বলল,
আমরা ধরা না পড়লেই হলো। অগত্যা 6 জন গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে পড়ল মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের পিছনে নিঃশব্দে এসে দেওয়ালে টর্চের আলো ফেলল অগ্নিজা। তারপর বলল, অর্জুন, ছন্দা, ব্লকটা খুঁজে বের কর। সুদীপ্ত সেন খানিক অবাক হয়ে বললেন, কোন ব্লক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে শর্টে বুঝিয়ে দিচ্ছি। স্নেহাল বলল। স্নেহাল যতক্ষণে সুদীপ্ত সেনকে বোঝাতে লাগলো, অগ্নিজার অর্জুন মিলে ব্লকটা খুঁজতে লাগলো। খানিক বাদেই কিছুটা উঁচু হয়ে থাকা লাল পাথরটা চোখে পড়ল ওদের। ছন্দা আলতোভাবে চাপ দিল, কিন্তু কোনো লাভ হলো না। অগ্নিজা বলল, জোরে চাপ দে। অগ্নিজার কথা মতো ছন্দা জোরে চাপ দিল। একটা খুট শব্দ করে দেওয়ালটা 2 দিকে ভাগ হয়ে গিয়ে সরাসরি কৃষ্ণের গর্ভগৃহে প্রবেশ করার জায়গা হয়ে গেল। অ্যামেজিং! সুদীপ্ত সেন বলে উঠলেন। ওরা ভিতরে প্রবেশ করলো। অগ্নিজা বলল, দ্বিতীয় কবিতাটা তোদের মনে আছে? পূজা বলে উঠল, সেই যে স্যার যে আমাদের কবিতাটা শুনিয়েছিলেন না। অর্জুন বলল, না, ওটা তো শুধু আমাদের ঠিকানা বাতলে দেওয়া হয়েছে। দ্বিতীয় কবিতাটা ছিল, চারিদিকে বন্ধ, 3 দিক শূন্য, মাঝখানে ছক কাটা। মাঝখানে ছক কাটা পা রাখতে নেই মানা, যার সাথে মিলবে ছাপ খুলে যাবে স্বর্গদ্বার। অগ্নিজা মাথা নেড়ে বলল, যেখানে ঘরটা রাখা ছিল সেটাই এই ঘরের মধ্যস্থল। ভালো করে চেয়ে দেখ, চারদিক বন্ধ, কিন্তু কৃষ্ণের দোলনার 3টে দিকে কোনো বেড়া নেই। এই ঘটের কাছেই ওরা খোঁড়াখুড়ি করছিল। কারা? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন সুদীপ্ত সেন। অর্জুন বলল, কিছু লোভী মানুষেরা। স্নেহাল বলল, কিন্তু পায়ের ছাপ মিলবে বলতে কার পায়ের ছাপের কথা বলা হয়েছে? অর্জুন বলল, সবাই মিলে ওই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা তুলতে পারবো না রে। অগ্নিজা প্রশংসার দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে বলল, না, তোর মাথার বুদ্ধি দেখছি ভালোই খুলছে। ওই মূর্তির পা দুটো এখানে রাখলে হয়তো কিছু হতে পারে। অগত্যা সবাই মিলে ভারী কৃষ্ণ মূর্তিটা তুলে ঠিক মাঝ বরাবর রাখল। সঙ্গে সঙ্গে খটাং করে একটা শব্দ হলো, আর মাটি 2 ভাগে বিভক্ত হয়ে গেল। স্নেহাল জিজ্ঞেস করল, আচ্ছা, এসব কি সত্যি সেই দাপর যুগের কারিগরি? হতেই পারে বলে মুচকি হাসল ছন্দা। মূর্তিটাকে যথাযথ স্থানে রেখে নিচে প্রবেশ করতে উদ্যত হলো সকলে। সুদীপ্ত সেন টর্চ ফেলে বললেন, নিচে সিঁড়ি নেমে গেছে দেখছি। পাতাল ঘরে হাঁটছ বুঝি পায়ের তলে মাটি নিয়ে? মাটির নিচে জলের নূপুর, কোন সে পানি যায় শুনিয়ে? চলবে সিধে পথটি ধরে, ডাইনে বাঁয়ে রাখবে চোখ। করলে বিচার জানবে ঠিকই, কোনটা সত্য কোনটা কুহক। একটার পর একটা ধাপ, তার মাঝেতেই আছে খাপ। ভুল পথে দিলে পারি, সেখানেই হবে সলিল সমাধি। অর্জুন বলল, এক্স্যাক্টলি, এই সিঁড়ি ধরে আমাদের সোজা নামতে হবে। সেই সাথে সতর্কও থাকতে হবে। ছড়াতে সাবধান বাণী লেখা আছে, ধাপে ধাপে বিপদের সম্মুখীন হতে হবে যে। অগ্নিজা বলল, স্নেহাল, তোর কাছে একটা ছোট লাঠি আছে না, দিবি? স্নেহাল পিঠের ব্যাগ থেকে মাঝারি সাইজের স্টিকটা দিয়ে দিল অগ্নিজার হাতে। পরপর কয়েকটা সিঁড়িতে লাঠিটা দিয়ে বার কয়েক আঘাত করে অগ্নিজা বলল, না, গাঁথুনি এখনো ঠিকঠাক আছে দেখছি। এই বলে এক পা করে নামতে আরম্ভ করলো অগ্নিজা। ওর দেখা দেখি সবাই নামতে শুরু করলো। সকলেরই হাতে একটা টর্চ। তবু যেন এই অন্ধকার পাতালপুরীকে কেউ যথেষ্ট আলোকিত করতে পারছে না। এভাবে কতক্ষণ ধরে ওরা হেঁটে চলেছে তার ঠিক নেই। 20 মিনিট, 25 মিনিট, নাকি আধ ঘন্টা। ওরে বাবা, আর পারছি না আমি। এই বলে যেই পাশের দেওয়ালে ঠেস দিতে গেছে পূজা, অমনি দেওয়াল থেকে একটা ইঁট সরে গেল।
তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কুচকুচে কালো সাপ। ইঁটটা সরে যাওয়ার সাথে সাথেই স্নেহাল পূজাকে সরিয়ে নিয়েছিল, নাহলে সেই মুহূর্তে সাপের ছোবলে মারা যেত পূজা। চারিদিকে একটা হইচই কাণ্ড পড়ে গেল। সবাই স্বাভাবিকভাবেই ভয়ে পেয়েছে। অর্জুন সবাইকে ইশারায় চুপ করতে বলল। ছন্দা ভয়ে ভয়ে বলল, এই অন্ধকারে কোনোভাবে যদি ছোবল মেরে দেয় কি করব বলতো? অগ্নিজা বলল, সাপ চোখে দেখতে পায় না, কোনো শব্দ না করে চুপটি করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাক, ও চলে যাবে। সবাই কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ টু শব্দটিও করছে না। ও মাগো! পাতালপুরের নিস্তব্ধতা খান খান করে ভেঙে চিৎকার করে উঠল স্নেহাল। পূজাও চিৎকার করে বলে উঠল, আপ কামড়ালো নাকি? বাকিরা তাড়াতাড়ি স্নেহালের দিকে টর্চ ফেলে দেখল ও যন্ত্রণায় পা চেপে বসে পড়েছে। অর্জুন, আমার টর্চটা ধরতো। এই বলে অগ্নিজা স্নেহালের পায়ের কাছে বসে পড়ল। ওর পায়ের বেশ কিছুটা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে, রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে। অগ্নিজা জায়গাটা পরখ করে বলল, সাপের কামড় নয়। অর্জুন আলো ফেলে দেখল পাশেই একটা বিকট দেখতে পোকা নাড়াচাড়া করছে। খুব সম্ভবত ওটাই কামড়ে দিয়েছে স্নেহালকে। অগ্নিজা ফার্স্ট এড বক্সটা বের করে সবে স্নেহালের পায়ে ওষুধ লাগিয়েছে, অর্জুন পা দিয়ে পোকাটাকে সরিয়ে দিতে গিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলল। ওর পা লেগে গেল ডান দিকের দেওয়ালে। সঙ্গে সঙ্গে মাথার উপর ঝুরঝুর করে বালি ঝরে পড়তে লাগলো বৃষ্টির মতো করে। কাঁচতে লাগলো সকলে। সুদীপ্ত সেন বললেন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না, চলো নিচে যাই। ছন্দা বলল, একদমই তাই। এত পুরনো স্থাপত্য, তবু আনাচে কানাচে যা জাল বিছানো রয়েছে সব ঠিক ঠিক কাজ করছে। সবাই যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে নামতে লাগলো। অগ্নিজা বলল, এবার বুঝতে পারছিস তো কেন ডাইনি বায়ে নজর রাখার কথা বলা হয়েছে? ধীরে ধীরে সমতলে এসে নামলো সকলে। চারিদিকে শোঁ শোঁ জলের শব্দ শোনা যাচ্ছে। ছন্দা জিজ্ঞেস করল, এটা কোথায় এসে পড়লাম রে আমরা? অগ্নিজা বলল, বলে রাখা ভালো, আপাতত আমরা জলের তলায় আছি। জলের তলায় আছি মানেটা কি? স্নেহাল অবাক হয়ে উঠল। অর্জুন বলল, আমার ধারণা এটা অনেক আগের কোনো ওয়াটার ড্যাম সিস্টেম। অগ্নিজা বলল, ঠিক বলেছিস, অনেক আগে এরকম ড্যামের উল্লেখ হরপ্পা সভ্যতাতেও পাওয়া যায়। তবে এখন আমরা যেখান দিয়ে হেঁটে চলেছি সেটা কোনো ড্যাম নয়, এটা একটা গুপ্ত রাস্তা। সুদীপ্ত সেন অবাক হলেন। গুপ্ত রাস্তা? কিরকম গুপ্ত রাস্তা? অগ্নিজা বলল, কম সময় ধরে তো হাঁটছি না, এখনও কেউ বুঝতে পারলে না? এটা দ্বারকাধীশ মন্দির থেকে রুক্মিণী মন্দিরে যাওয়ার চোরা রাস্তা। এই পথ শেষ হয়েছে সোজা গোমতী নদীতে গিয়ে। অর্জুন বলে উঠল, মাই গুডনেস! তার মানে আমরা এখন গোমতীর জলে নামব, যেখানে শহরের ধ্বংসাবশেষ রয়েছে। অর্জুন, আমরা এখন সেই ধ্বংসাবশেষের উপর দিয়ে হেঁটে চলেছি। এটা আর আমাদের সেই ঝলমলে একবিংশ শতাব্দীর দ্বারকা নয় রে, এটা সেই জলের তলায় তলিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের দ্বারকানগর। পদ্মলোচনের ডায়েরিটা বের করে একবার ম্যাপের সাথে মিলিয়ে দেখ। এই বলে চারিদিকে টর্চের আলো ফেলল অগ্নিজা। সবাই যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। চারিদিকে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, না জানি কত যুগ ধরে এরা এভাবে পড়ে রয়েছে। ছন্দা বলে উঠল, আমার গায়ে কেমন যেন কাটা দিচ্ছে রে। মনে হচ্ছে সত্যি আমি দাপর যুগে এসে দাঁড়িয়ে আছি, সেই শ্রীকৃষ্ণের রাজত্বে। এটা শ্রীকৃষ্ণের রাজত্ব। অগ্নিজা বলে উঠল। হঠাৎ হাঁটতে হাঁটতে ওদের চোখ পড়ল একটা সিঁড়ি ঠিক 2 ধাপ উঠে আবার নিচে নেমে 2 ধাপেই শেষ হয়ে গেছে। এ কেমন সিঁড়ি বলতো? অবাক হয়ে বলে উঠল স্নেহাল। ছন্দার সঙ্গে সঙ্গে বলে উঠল, ভুলেও কেউ পা দিবি না ওখানে। মনে নেই ছড়ায় কি লেখা আছে? এই সিঁড়ির মাঝেই কোনো একটা খাপ আছে যেখানে পা রাখলে সলিল সমাধি নিশ্চিত। অর্জুন বলল, ছন্দা ঠিকই বলেছে,
সাইড দিয়ে সরে এসো সবাই। আমার মনে হয় এদিকেই আরও অন্য কোনো রাস্তা আছে। সিঁড়িটাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল সবাই। সামনে এখন কেবল দেওয়াল, অপরদিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই। দেওয়ালে জলের ছুলকে ছুলকে ধাক্কা লাগার শব্দ হচ্ছে। স্নেহাল বলল, আমার মনে হচ্ছে রাস্তা এখানেই শেষ। এই দেওয়ালের ওই পাশে কেবল খরস্রোতা গোমতী। এবারে সুদীপ্ত সেন মুখ খুললেন, বললেন, তাহলে তো এখানেই নিশ্চয়ই কোনো স্থানে লুকিয়ে রাখা হয়েছে সেই মুকুট। অগ্নিজা বলল, হ্যাঁ, এখানেই কোথাও রয়েছে সেই মুকুট। কিন্তু কোন স্থান কি করে বুঝবো? অগ্নিজা বলল, এবারে আমাদের আবার ফিরে যেতে হবে প্রথম যে ছড়াটা আমরা পড়েছিলাম, যে ছড়ার থেকে এত কিছু সূচনা, সেই ছড়ায়। পূজা বলল, তুমি বহু দূর দূর যাবে, ভাবছো বুঝি হঠাৎ করে ধর্ম খুঁজে পাবে? খুঁজতে চাও ধর্ম, তবে করো একটি কর্ম। সেই যেখানে গোমতী তীরে কেষ্ট ঠাকুর থাকে, সেই পথে চলবে সিধে, থামবে নাকো ভুল বাঁকে। সেই যেখানে রুক্মিণী তাঁর মুকুট গেল ফেলে, জানবে আছে রহস্য এক, জীবন যেথায় জলে। অগ্নিজা বলল, আমরা অলরেডি বহু দূর চলে এসেছি, এবার শুধু আসল ধর্ম কি তা জানার অপেক্ষা। এবারে খানিক বিরক্ত হয়ে সুদীপ্ত সেন বললেন, ধর্মটর্ম পরের কথা অগ্নিজা, যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দিয়েছি সেটা আগে শেষ করো, মুকুটটা খুঁজে বের করো। এবারে অগ্নিজার চোখে ক্রূরতা ফুটে উঠল। সে বলল, মুকুটটা নিয়ে কি করবেন স্যার? ব্যবসায়ী পান্নালাল বালসারার হাতে তুলে দেবেন, তারপর সেটা চুপিসারে বিদেশে চালান করে দিয়ে নিজেরা টাকার গদিতে শুয়ে থাকবে, তাই তো? ঠিক যেন সবার মাথার উপরে বাজ পড়ল। অর্জুন বলে উঠল, কি বলছিস অগ্নি? তোর মাথা ঠিক আছে তো? আরে উনি আমাদের সুদীপ্ত স্যার রে। আমরা কতদিন ধরে ওনার সাথে কাজ করছি বলতো? অগ্নিজা স্থির কণ্ঠে বলল, জানি, তাই প্রথমে বিশ্বাস করতে আমারও কষ্ট হয়েছিল, কিন্তু এটা বুঝেছিলাম যে মাথা আমার খারাপ হয়নি, কিন্তু মোটা অঙ্কের টাকার লোভ এড়াতে না পেরে স্যারের মাথা খারাপ হয়ে গেছে। আমি প্রথম স্যারকে সন্দেহ করেছিলাম যেদিন আমরা এখানে এলাম। গতকাল ফ্লাইটে ওই বয়স্ক লোকটাকে দেখেই আমার মনে হয়েছিল ওনাকে আমি চিনি। ল্যাভেন্ডারের গন্ধটা বড় উগ্র কিনা। তবে আমি ভেবেছিলাম এক পারফিউম তো কতজন ব্যবহার করে, কিন্তু আমার সন্দেহ আরও গাঢ় হলো যখন হঠাৎ শুনতে পেলাম নিরালি বলে মেয়েটা স্পষ্ট বাংলায় ওই বুড়ো লোকটির সাথে কথা বলছে। এত বছর বাংলায় থাকার সূত্রে একটা অবাঙালি মেয়ের উচ্চারণ পরিষ্কার হতেই পারে, কিন্তু আমার সাথে অত কথা বলার সময় নিরালির কথায় একটা অবাঙালি টান ছিল। সেখানেই আমার সন্দেহ বাড়তে আরম্ভ করলো। কলকাতায় আমার এক বন্ধু থাকে, সুমন, লালবাজারে আছে। ও আমাকে বলেছিল আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে অনেক নাকি চোরা কারবারের সাথে জড়িয়ে পড়ছে। ওকে আমাদের মিশনের কথা জানাতেই ও আমাকে বলেছিল ওর সুদীপ্ত সেনের ওপরে সন্দেহ হচ্ছে, কিন্তু আমি তখনও বিশ্বাস করিনি পুরোপুরি। এরপরে ও নিজেই আমাকে একটার পর একটা প্রমাণ দেখায়। সুদীপ্ত সেনের কোনো সেমিনার ছিল না, এমনকি উনিও আমাদের সাথে একই দিনে কলকাতা ছেড়েছেন, ইনফ্যাক্ট একই ফ্লাইটে করে এসেছেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না স্যার এমন কিছু করতে পারে। এমনকি আমাদের যে গেস্ট হাউসে রাখা হয়েছিল সেখানে অবধি সুদীপ্ত সেন আর পান্নালাল বালসারা মিলে নিজেদের লোক ঠিক করে রেখেছিল। আমাদের গতিবিধি যেন সব ওদের নজরে থাকে, এমনকি রাধেও অবধি ওদের দলের লোক। এটা আমি জানতে পারি আজ দুপুরে। তোরা হয়তো কেউ খেয়াল করিসনি, কিন্তু আমি দেখেছি। রেস্টুরেন্টে ওই বুড়ো লোকটা বেরিয়ে গিয়ে সর্বপ্রথম আমাদের গাড়ির ড্রাইভার রাধের সাথেই কথা বলছিল। এবার আসি ওদের উদ্দেশ্যে। সুদীপ্ত সেন পদ্মলোচনের ডায়েরিটা লাইব্রেরি থেকে পান, এই অবধি ঠিক ছিল, কিন্তু সমস্যা হলো উনি এর পুরো অর্থ বুঝতে পারেননি কখনোই। উনি জানতেন না দ্বারকাধীশ মন্দির আর রুক্মিণী মন্দির জলপথ দিয়ে কানেক্টেড, তাই কোনোদিন ওই মুকুটের নাগাল উনি পাননি। সেই কারণেই আমাদের প্রয়োজন পড়েছে ওনাদের। ওনারা ভেবেছেন আমরা গুপ্তধন খুঁজে বের করব আর ওনারা সেটা নিয়ে পালাবে। আসলে
আমাদের ভীষণ বোকা ভেবে ফেলেছিল সুদীপ্ত সেন। ভেবেছিল আমরা কখনোই ওনাকে সন্দেহ করব না, কিন্তু সুমনের সাহায্যে যে ওনার আর পান্নালালের সব কীর্তি আমার কাছে স্পষ্ট। আর এবারে সবাই জানবে আপনারা কত বড় অপরাধী। बहुत बढ़िया बात আছে। सब जखन जीने के लिए तो भी बार सोना मुख करिए मुख ফেলো তো অগ্নি। সিঁড়ি দিয়ে কখন যে এক মধ্যবয়স্ক ভদ্রলোক নেমে এসেছে কেউ টের পায়নি। তাকে দেখে সুদীপ্ত সেনের ঠোঁটে ক্রূর হাসি ফুটে উঠল। অগ্নিজা অস্ফুটে বলে উঠল, পান্নালাল। करेक्ट, एकदम सही धरिए जो पन्नालाल। पन्नालाल आस्ते হয়ে গেল আমার। असल में এতগুলো সিঁড়ি তো, लेकिन শুনলাম কি তুমি নাকি আমাদের ধরিয়ে দিবে। अरे तू जल्दबाजी किसे দাও এবার দেখি কেমন ধরিয়ে দাও। এই বলে বন্দুক বের করে অগ্নিজাতের দিকে তাক করলো পান্নালাল। পূজা ভয় পেয়ে বলে উঠল, স্যার, এসব কি হচ্ছে স্যার? ওনাকে আটকান। সুদীপ্ত সেন হেসে উঠলেন, বললেন, আমি আর কি বলি বলো তো পূজা, তোমরা সবাই ব্রিলিয়ান্ট, বিশেষ করে আমাদের ফায়ার কুইন অগ্নি। তোমরা মুকুটটা খুঁজে বের করো, তাহলে আমরা তোমাদের ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারি। হ্যাঁ, অর্জুন আর ছন্দা অগ্নিজার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, চল অগ্নি, মুকুটটা খুঁজে বের তো করি আগে, তারপর না হয় ভেবে দেখা যাবে কি করব। আগে প্রাণে তো বাঁচি। অগ্নি মাথা নাড়ল। ছড়াটার শেষের লাইন মনে আছে তোদের? জীবন যেথায় জলে। এখানে জল আর জীবন কিন্তু আলাদা শব্দের অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। জীবন মানেই মুকুট, কারণ ওই মুকুটে যে 5টা দুর্মূল্য রত্ন ছিল তাদের প্রত্যেকের আলাদা আলাদা অর্থ আছে। ছোট করে বললে ওরা সিম্বলিক। প্রথমেই আছে পেনাইট। পেনাইটের রং লাল, লাল মানে মাটি বা পৃথিবী। এরপরে বসানো আছে বনস্পতি হিরে, সবুজ রঙের। সবুজ মানে প্রকৃতি। নীলকান্তমণি জলকে ইঙ্গিত করছে। সোনালী মুক্ত মানে ঐশ্বর্য, আর ঐশ্বর্য মানে মায়া। স্যার সেদিন একটু ভুল বলেছিলেন, মাঝখানে সোনালী মুক্ত বসানো নেই, বসানো রয়েছে কালো ওপাল। এসবের মাঝে কালো ওপালকে রাখার একটাই অর্থ, কালো মানে অন্ধকার। দাপর যুগের শেষে শুরু হবে কলিযুগ। কলিযুগের আরম্ভ থেকে বিধ্বংস ও অত্যাচারের সূচনা হবে। যে কুরুক্ষেত্র দিয়ে দাপর যুগে অধর্মের সমাপ্তি ঘটেছিল, তেমনি বিধ্বংসী যুদ্ধ কলিযুগের পরতে পরতে ঘটতে থাকবে। অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী, প্রকৃতি আর প্রাণ। আর এই মুকুটের দায়িত্ব শ্রীকৃষ্ণ রুক্মিণীকে দিয়েছিলেন, কারণ রুক্মিণী লক্ষ্মীরূপ, আর যে কোনো প্রকারের সম্পদ একমাত্র মা লক্ষ্মী ধারণ করতে পারেন। এই চূড়ামণি খুঁজে পাওয়ার অর্থ একটাই, তুমি বুঝে গেছো যুদ্ধ কেবল বিধ্বংসটাকে না, আধারে তলিয়ে যায় সৃষ্টি। তোমার গুপ্ত রতন প্রাপ্তি হয়েছে। আর যদি এর অর্থ তুমি বুঝে না থাকো, তবে ওই সিঁড়ির খাপে লুকিয়ে থাকা মুকুটটা বের করে আনার চেষ্টা করো। কিন্তু মনে রেখো, সলিল সমাধির হুমকিটা মিথ্যে নয়। সেদিন পদ্মলোচনও কিন্তু পারেনি শেষ পর্যন্ত মুকুট উদ্ধার করতে। বলতে বলতে চোখ বুঝল অগ্নিজা। ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছে সেদিন কি হয়েছিল। কমল, কমল, ওদিকে যাস না, ওই সিঁড়ির উপরে পা রাখতে নেই। লোভ বড় পাপ, ওই মুকুট তুলে নিয়ে যাওয়ার অধিকার আমাদের নেই। কিন্তু বাবা, মুকুট যদি খুঁজেই না পাই, তাহলে এত দূর এত মাথা খাটিয়ে এলাম কেন?
এই বলেই ওদিকে একটা পাথর ছুঁড়ল কমলমুখী। সঙ্গে সঙ্গে চারিদিক কেঁপে উঠল। পাথরটা মধ্যস্থানে লাগেনি, তাই কিছুক্ষণ ভূমি কেঁপে উঠল। তারপর সব শান্ত হয়ে গেল। পদ্মলোচন মেয়ের হাত ধরে পালালেন। প্রয়োজন নেই মুকুট খুঁজে বের করার। মেয়েকে নিয়ে ফিরতি পথ ধরলেন পদ্মলোচন। দৃশ্যটা যেন অগ্নিজার চোখের সামনে ভেসে উঠল। চমকে উঠল। ঠিক তখনই পান্নালাল চিৎকার করে উঠল, बस बहुत हो गया। ये तो सब ज्ञानेर बानी हमार चाই না। हमार सिर्फ ওই মুকুটটা চাই, রুকমিনীর চূড়ামণি চাই আমার, বাস। এই বলেই ওই 2 ধাপে সিঁড়ির উপরে উঠে মধ্যিখানে গুলি চালালো পান্নালাল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল চারিদিক। সেই ধাপে একটা বড় সড়ো ফাঁক হয়ে গেল। কেউ যেন পান্নালালের পা ধরে নিচের দিকে টানলো। চিৎকার করে উঠল পান্নালাল। কি ওর কানে কানে বলে উঠল, পাপের খরা পূর্ণ হলে কৃষ্ণ হাসে একলা জলে। अरे ये सब क्या हो रहा है? সঙ্গে সঙ্গে জলের তলায় তলিয়ে গেল পান্নালাল। ততক্ষণে চারদিকের দরজা খুলে গেছে প্রায়। হু হু করে জল ঢুকছে। অগ্নিজা চিৎকার করে উঠল, আমাদের যত দ্রুত সম্ভব উপরে যেতে হবে। দ্বারকাধীশ মন্দির আর রুক্মিণী মন্দির আলাদা হয়ে যাচ্ছে। সঠিক সময়ে উপরে উঠতে না পারলে আমরা সবাই জলে তলিয়ে যাব। সুদীপ্ত সেন বলে উঠলেন, আর মুকুটের কি হবে? এখনো বুঝতে পারছেন না? আরও একবার জলের তলায় হারিয়ে যাবে মুকুটটা। আবার কেউ এর সত্যতা খুঁজতে আসবে। যে শুদ্ধ মন নিয়ে আসবে সে জীবনের এক সত্য জেনে ফিরে যাবে। আর যে ঐশ্বর্যের লোভে আসবে তার এভাবেই সলিল সমাধি প্রাপ্ত হবে। ছুটতে ছুটতেই কথাগুলো বলল অগ্নিজা। বাকিরাও উপরের দিকে ছুটতে আরম্ভ করেছে। ততক্ষণে জলে ভরে উঠেছে পাতাল কক্ষ। তবু কোনো মতে প্রাণ হাতে করে উপরে সিঁড়িতে পা রাখল অগ্নিজা। সিঁড়ির দ্বার ততক্ষণে বন্ধ হতে শুরু করেছে। পূজা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ওর হাত ধরে ওকে টেনে তুলল স্নেহাল। অগ্নিজা উঠে দেখল পুলিশ ফোর্স এসছে, যেমনটা ও সুমনকে আসতে বলেছিল। একজন অফিসার এগিয়ে এসে বলল, আমরা আপনাদের কাছেই যাব ভাবছিলাম, কিন্তু এই দুজন হতভাগাদের ধরতেই সময় লেগে গেল। অগ্নিজা দেখল নিরালি আর সঞ্চয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করা হলো। অফিসারটা এগিয়ে এসে একটু হেসে জিজ্ঞেস করলেন, ম্যাডাম গুপ্তধন পেলেন? অগ্নিজা হেসে বলল, হ্যাঁ, পেয়েছি তো। অফিসারের চোখ দুটো চকচক করে উঠল। উনি সঙ্গে সঙ্গে বললেন, কোথায়? অগ্নিজা বলল, এটা যে দেখতে পাবেন না, শুধু শুনতে পাবেন। কানে কানে বলছি, শুনুন। এই বলেই অগ্নিজা মিষ্টি হেসে বলল, লোভে পাপ, পাপে মৃত্যু, জেনে রাখো ইহাই সত্য। পাপের ঘরা পূর্ণ হলেই কৃষ্ণ হাসে একলা জলে। ও হ্যাঁ, কৃষ্ণ বলতে মনে পড়ল, গীতার সেই বিখ্যাত শ্লোক মনে আছে তো? यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभूत्थानम् अधर्मस्व तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী আত্মীয় পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে আমাদের গল্পগুলিকে শেয়ার করে দেবেন। এবং অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের গল্পগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না।
আর পারলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আগামী গল্পগুলির নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকের গল্পে বলভদ্রের চরিত্রে দীপম, শ্রীকৃষ্ণ এবং অজানা কণ্ঠস্বরের চরিত্রে ময়ূখ, জাম্ববতী এবং নিরালির চরিত্রে অধ্যায়, রানী রুক্মিণী এবং হীরবাইয়ের চরিত্রে দিতিপ্রিয়া, ছন্দার চরিত্রে রুবিনা, অগ্নিজার চরিত্রে পম্পা, পূজার চরিত্রে বর্ষা, অর্জুনের চরিত্রে সৌরভ, স্নেহালের চরিত্রে সৌমদ্বীপ, সুদীপ্ত সেনের চরিত্রে প্রদীপ্ত, পান্নালাল বালুসারা এবং মন্দিরের পুরোহিতের চরিত্রে অভিনেতা শৈবাল ভট্টাচার্য, সঞ্জয়ের চরিত্রে অভ্র, রাধের চরিত্রে আমি রমাকান্ত, মন্দিরের নিত্য পুরোহিত এবং পদ্মলোচনের চরিত্রে পার্থ, বুড়ো বাবার চরিত্রে শুভদীপ, কমলের চরিত্রে বর্ষা এবং অফিসারের চরিত্রে উদ্দীপন যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সৃজা। আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে ক্রিয়েটোমেনিয়া। তাহলে আজকের মতো এই পর্যন্ত, এবং আপনাদের সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলেই পুজো ভালো করে আনন্দ সহকারে এবং সুস্থ সফলভাবে কাটান। খুব শীঘ্রই ফিরব নতুন গল্প নিয়ে এবং অবশ্যই পুজোর পরে। ধন্যবাদ এবং শুভ শারদীয়া।